আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি নিজের পরিচয়টা একটু দিতে চাচ্ছি। আমি হাসনাইন বলছি। আমি ইন্টারেক্টিভ ক্যারিয়ার অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিমে আছি। আজকে আপনাদের সাথে এই ওয়েবিনারে হোস্ট হিসেবে থাকবো। তো আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনারটা বেসিক্যালি ইউআই ইউএক্স নিয়ে। তো আমাদের আজকে ওয়েবিনার টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনারে শিখুন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন এর স্মার্ট টেকনিক্স। তো আজকে আমাদের সাথে আমাদের এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন এমডি জাহিদুদ্দিন স্যার, যিনি বর্তমানে লিড ট্রেনার হিসেবে আছেন পিআইটি পিআইটিএম এ। ঠিক আছে। সো আমরা আজকে ওয়েবিনারটা কিভাবে সিকোয়েন্স ফলো করবো সেটা যদি একটু ব্রিফলি শেয়ার করে দিই, এন্ড উই এক্সপেক্ট যে আপনাদের এন্ড থেকে আমরা কোঅপারেশন পাবো। তো আমাদের ওয়েবিনারে এখন আমরা শুরুতে স্যারকে ফ্লোর দিয়ে দেবো, পরবর্তীতে আমাদের ওয়েবিনারটা চলতে থাকবে। আপনার যদি কোনো ওয়েবিনার চলাকালীন সময় কোনো কোশ্চেন আসে, কোশ্চেন গুলো আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে করতে পারেন, বাট আমরা ক্ষেত্রে বিশেষে চ্যাট বক্স অফ যদি থাকে আপনারা কাইন্ডলি শেষে আমাদের একটা কিউএনএ সেশন থাকবে। কিউএনএ সেশনটাতে আপনারা আমাদের ইনস্ট্রাক্টরের সাথে ইনফ্যাক্ট যদি আমাদের কোর্স নিয়ে বা রিগার্ডিং রিগার্ডিং এনিথিং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা একটা ওপেন ফ্লোর পাবেন আমাদের সাথে এই কিউএনএ সেশনটাতে পার্টিসিপেট করার জন্য। তো আর দেরি না করে আমি আজকে আমাদের ওয়েবিনারটা শুরু করতে যাচ্ছি। জায়েদ স্যারকে আমি ফ্লোর দিয়ে দেবো। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ওকে স্যার, আই থিঙ্ক আমরা শুরু করতে পারি। ফ্লোর ইজ টু ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আপনারা চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে আপনারা রেসপন্স করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ওয়েবিনারটা কন্টিনিউ করতে থাকি। স্যার আপনি শুরু করতে। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো। একটু রেসপন্স করবেন কেউ? ওকে, আমাদের আজকের সেমিনারের টপিকস হচ্ছে মডার্ন ইউএক্স ইউআই ডিজাইন স্ট্র্যাটেজি ফর টুডেজ ডিজিটাল প্রোডাক্ট। আমাদের বর্তমান সময়ের যে কৌশলগুলো ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করার সময় ফলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। আমি মোহাম্মদ জায়েদউদ্দিন, ট্রেইনার ইউআই ইউএক্স ডিজাইন, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রথমে আমি আমার একটু পরিচয়টা দিয়ে নিই। আলহামদুলিল্লাহ, আমি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক এবং গ্রাফিক্স ও ইউএক্স ইউআই ডিজাইনার। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছে দীর্ঘ পথের যাত্রা। আমি 2002 সালে
মাল্টিমিডিয়ার উপরে 2 বছরের প্রফেশনাল ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর 2003 সালে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করি। আমি আমার কর্মজীবনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি, তার মধ্যে মাইক্রোসফট মাল্টিমিডিয়া, স্টার অ্যাডভার্টাইজমেন্ট, কোয়েভাল টেক্সটাইল, টেকনোভিডি লিমিটেড ইত্যাদি উল্লেখযোগ্য। 2013 সাল থেকে অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্স গ্রাফিক্স এবং ইউএক্স ইউআই ডিজাইনার হিসেবে কাজ করছি। গ্রাফিক রিভার ডট নেট, ফ্রিফিক, ফ্রিল্যান্সার.com এবং আপওয়ার্ক.com। একজন অভিজ্ঞ ডিজাইনার এবং প্রশিক্ষক হিসেবে উভয় ক্ষেত্রে আমার সাফল্যের একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে। আমি 2014 সালে গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার FTFL এ গ্রাফিক্স ডিজাইন কোর্স ক্লাস পরিচালনার মধ্য দিয়ে প্রশিক্ষণ জীবনটি শুরু করি এবং 2016 থেকে 2023 পর্যন্ত গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট SEIP এর গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইনের প্রশিক্ষক ছিলাম। জানুয়ারি 2014 থেকে 2000 জুন 2000 জানুয়ারি 2024 থেকে জুন 2024 পর্যন্ত সুইস কন্ট্রাক্ট প্রজেক্টে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং কোর্সটি পরিচালনা করি এবং 2024 জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। এছাড়াও আমি BITM এর গ্রাফিক্স অ্যান্ড ইউএক্স ইউআই ডিজাইনের প্রশিক্ষক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষক হিসেবে রয়েছে। তো আজকে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের যে বিষয়ের উপরে আজকের যে সেমিনার, এই বিষয়ের কৌশলগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো আমার অভিজ্ঞতার আলো। আমার স্কিলগুলো হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, আফটার ইফেক্টস, প্রিমিয়ার, অ্যাডোবি XD, স্কেচ, ফিগমা, পিক্সেম, মিরো, ম্যাজে রয়েছে অভিজ্ঞতা ও দক্ষতা। আজকের যে টপিকসটা আমরা সেখানে ফিরে আসি, মডার্ন UX UI ডিজাইন স্ট্র্যাটেজি ফর টুডেজ ডিজিটাল প্রোডাক্ট। বর্তমান সময়ে আমরা সকল ধরনের বিজনেস অপারেশন, সেটা প্রোডাক্ট বেস হোক অথবা সার্ভিস বেস হোক অথবা অফিস ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিস গুলো ডিজিটালি আমরা কি করি অপারেট করে থাকি। তো এই ডিজিটালি অপারেট করার জন্য আমাদের একটা সিস্টেম ডেভেলপ করতে হয়, সেই সিস্টেমটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এই ডিজিটাল প্রোডাক্টকে আমরা কোনো একটা ডিভাইসের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্টের ডিভাইসের মাধ্যমে আমরা অপারেট করে থাকি এবং যেহেতু আমাদের বিজনেস এবং ম্যানেজমেন্ট সকল ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমরা এই ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে অপারেট করে থাকি, তাহলে এখানে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। সেই অ্যাক্টিভিটিস গুলো প্রপারলি আমাদের ইউজার অপারেট করতে পারে, সেই জন্য আমাদের মূলত ইউএক্স ইউআই ডিজাইনের কৌশলগুলো অবলম্বন করতে হয়। তো প্রথমে আমরা ইউএক্স ডিজাইন সার্ভিস বলতে কি বোঝায় এবং ইউআই ডিজাইন সার্ভিস বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে একটু জেনে নিই। ইউএক্স ব্যবহারকারীর অভিজ্ঞতা বা ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার একটি ডিজিটাল প্রোডাক্ট ইউজ করে যেই এক্সপিরিয়েন্স ফিল করলো, সেই জিনিসগুলো নিয়ে ইউএক্স ডিজাইনের সার্ভিসটা হয়ে থাকে। ডিজিটাল প্রোডাক্ট পরিবেশ ডিজিটাল পরিষেবাগুলো ডিজিটাল পণ্যের সাথে ব্যবহারকারীর ইন্টারেক্ট করার প্রক্রিয়াকে বোঝায়। এর মধ্যে কন্টেন্ট কিভাবে গঠন করা হয় থেকে শুরু করে পেজটি কত দ্রুত লোড হবে ডিভাইসের মাঝে, নেভিগেট কতটা স্বজ্ঞাত হবে। স্বজ্ঞাত মানে কি, ইউজার নিজে নিজে নেভিগেট করতে পারবে এবং ব্যবহারকারীরা তাদের লক্ষ্যগুলো সহজে অর্জন করতে পারবে কিনা তা সবকিছুই অন্তর্ভুক্ত থাকে।
এটা হচ্ছে আমাদের ইউএক্স ডিজাইনের সার্ভিসের ক্ষেত্রে। তাহলে এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে বুঝলে পরবর্তী যে কৌশলগুলো আমি এখানে নিয়ে এসেছি সেই জিনিসগুলো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটা অ্যাপ্লিকেশন যখন একজন ইউজার অপারেট করে, তার সাথে ওই অ্যাপ্লিকেশনের একটা ইন্টারেক্ট তৈরি হয়। ইন্টারেক্টটা কি, আমি একটু সহজভাবে যদি বুঝাই, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে রিল দেখি, তো আমরা কোনো একটা কাজে বসার সময়, পড়াশোনা বা যে কোনো একটা কাজে বসার সময় আহ চিন্তা করি কি, আচ্ছা একটু 5টা মিনিট একটু রিলস দেখে নি, তারপরে কাজটা শুরু করব। হঠাৎ করে আমার যখন হুশ হয় তখন দেখি অলরেডি 1.5 ঘন্টা শেষ হয়ে গেল। যে আমি রিলস দেখতে দেখতে এতটা ইন্টারেকশন তৈরি হয়ে গেল, এর ভিতরে আমি প্রবেশ করলাম, কোন দিক দিয়ে আমার সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এই যে ইন্টারেকশনটা, এই ইন্টারেকশনটা আসলে আমাকে ডিজিটাল প্রোডাক্টে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? তৈরি করতে হবে কন্টেন্ট কিভাবে গঠন করলে ইউজারের জন্য সেই কন্টেন্টগুলো পেতে, বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে আমি যে অ্যাপ্লিকেশনটা আমার ডিভাইসে লোডিং করছি, ও পেজগুলো যে লোড হচ্ছে, এই লোডিংটা কত দ্রুত হচ্ছে, কারণ আমরা 3 সেকেন্ডের পরে ধৈর্য হারাই ফেলি। এটা হিউম্যান সাইকোলজি। তো লোডিংটা যখন যত দ্রুত হবে তত আমি এর ইনফরমেশন গুলো বোঝার চেষ্টা করব। নেভিগেশন, আমি প্রথম একটা পেজে কিছু কন্টেন্ট লোডিং হলো, আমার আমি যে ডিজিটাল প্রোডাক্টটা, যে অ্যাপসটা আমি অপারেট করছি অ্যাজ এ ইউজার হিসাবে, সেখানে আমি আহ, আরো অনেক ইনফরমেশনের দরকার। তো সেই ইনফরমেশন গুলো আমি কত সহজে নেভিগেশনের মাধ্যমে যেতে পারবো, এই জিনিসটা আমাদেরকে, একজন ইউএক্স ডিজাইনারকে সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হয়। ব্যবহারকারীরা তাদের যে লক্ষ্য সহজে অর্জন করতে পারবে। কি লক্ষ্য? যে আমি একটা ই কমার্স সাইটে প্রবেশ করলাম, তাহলে সেখানে আমার প্রয়োজন কি? আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করলাম, সেখানে আমার প্রয়োজন কি? আমি একটা রাইড শেয়ারিং অ্যাপে প্রবেশ করলাম, সেখানে আমার প্রয়োজন কি? আমি একটা ফুড ডেলিভারি অ্যাপসে প্রবেশ করলাম, সেখানে আমার প্রয়োজন কি? এই যে ইউজারের প্রয়োজন কি, সেই প্রয়োজনগুলো খুব সহজে যেন ইউজার খুঁজে পেতে পারে, অর্জন করতে পারে, সেই বিষয়গুলো ইউএক্স এর চিন্তা ভাবনার মাঝে থাকে। এবার আসুন আমরা ইউআই ডিজাইন সার্ভিস সম্পর্কে বুঝি। ইউআই ডিজাইন সার্ভিস বলতে বোঝায় ইউজার ইন্টারফেস সম্পর্কিত প্রফেশনাল সেবাগুলো, যেখানে একটা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বা অন্য কোনো ডিজিটাল প্রোডাক্টের জন্য ভিজুয়াল যে আউটলেট, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে ইউআই ডিজাইন সার্ভিস। ইউএক্স ইউআই ডিজাইন সার্ভিস বলতে কি বোঝায় সেটি আমি এখানে একটা ইমেজের মাধ্যমে উপস্থাপন করতে চাচ্ছি। একটা হচ্ছে স্ট্রাকচারিং, ডিজাইনিং, ইউজিবিলিটি, ইন্টারফেস, তারপর হচ্ছে নেভিগেশন, এস এইচসিআই, ইউজার রিসার্চিং, অ্যাক্সেসিবিলিটি। এই বিষয়গুলো, আরো অনেক বিষয় রয়েছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যে ইউএক্স ইউআই ডিজাইন সার্ভিসে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়, রিসার্চ করতে হয়। এখন একটা ভালো ডিজাইনের ওয়েবসাইট বা অ্যাপস কেবল দেখতেই সুন্দর হয় তা না, এটি সুন্দরভাবে কাজও করে। এটি ব্যবহারকারীদের গাইড করে। যে একটা ভালো ডিজাইনের ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহারকারীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়, তাদের লক্ষ্যগুলোকে সমর্থন করে, সমস্যাগুলো হ্রাস করে। সমস্যা কি, আমি খুঁজে পাচ্ছি না, এই যে একটা ইউজারের একটা প্রবলেম ক্রিয়েট হলো, এটা সহজে এই সমস্যাটাকে খুব দ্রুত সলভ করে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে, তাদের কর্মের দিকে পরিচালিত করে। আধুনিক ব্যবসায়িক বৃদ্ধি আপনার নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের ক্ষমতার উপরে নির্ভর করে। দেখেন, আধুনিক ব্যবসা বলতে আমরা এখন যে সকল সার্ভিস
ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে অপারেট করে থাকি। এখানে আমাদের যেই অভিজ্ঞতাগুলো রয়েছে, এই অভিজ্ঞতাগুলো কিভাবে পাচ্ছি, আমি প্রোডাক্টটা ইউজ করে পাচ্ছি। তো এই অভিজ্ঞতাটা কি করে আমাকে প্রদানে আহ, নির্বিঘ্নে আমার ডিজিটাল অ্যাপ্লিকেশনটা আমি অপারেট করার ক্ষমতা প্রদান করে। আজকের অনলাইন সেমিনারে আমি ব্যাখ্যা করব কেন ইউএক্স ইউআই ডিজাইনের পরিষেবাগুলো গ্রোথ মাইন্ডেড কোম্পানিগুলোর জন্য খুবই অপরিহার্য। তারা কিভাবে ব্যবসায়িক কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং কিভাবে কর্মক্ষমকে প্রভাবিত করে এবং কিভাবে ছোট ডিজাইন পরিবর্তনগুলো বিশাল তৈরি করতে পারে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, এটা হচ্ছে এই যে ইউজার, একটা ব্যবসায় ওনার, উনি যে ওনার বিজনেসটাকে ডিজিটাল প্রোডাক্টের উপরে কিছু ইনভেস্ট করলো, একটা ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপ করলো, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলো, এই ইনভেস্টটা কত সহজে রিটার্ন নিয়ে আসতে পারবে সেই বিষয়গুলো কিন্তু নির্ভর করে ইউএক্স ইউআই ডিজাইনের কলা কৌশলের উপরে। কারণ যত ভালো কলা কৌশল অবলম্বন করে এই ডিজাইনটা, অ্যাপসের ডিজাইনটি করা হবে, তাহলে কি হবে, ইউজার অপারেট করবে, ইউজারের প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেস করবে, সার্ভিস পারচেস করবে, ফলশ্রুতিতে ওই প্রতিষ্ঠানের ওনার তার যে ইনভেস্টটা করেছে সেটা খুব দ্রুত রিটার্ন পাবে। আধুনিক ইউএক্স ইউআই ডিজাইন এখন শুধু সুন্দর স্ক্রিন ডিজাইন বানানোর কাজ নয়, এটা ডিজিটাল পণ্যের ব্যবহারযোগ্যতা, ব্যবসায়িক লক্ষ্য এবং ব্যবহারকারী অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি সম্মিলিত কৌশল। ধারাবাহিকভাবে বর্তমান সময়ে ডিজিটাল পণ্যের ইউএক্স ইউআই কৌশল নিয়ে মূল দিকগুলো এখন আলোচনা করব। পেশাদার ইউএক্স ইউআই ডিজাইন কৌশলগুলো সাধারণত অন্তর্ভুক্ত থাকে, এক নাম্বার হচ্ছে ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন, ইউজার সেন্ট্রিক ডিজাইন, ব্যবহারকারীর গবেষণা ও ডেটা ভিত্তিক সিদ্ধান্ত, ইউজার ইন্টারভিউ, সার্ভে, ইউজার টেস্টিং, হিটম্যাপ, এইসব দিয়ে ব্যবহারকারীর আচরণ, লক্ষ্য এবং প্রেডিকশন পয়েন্টগুলো বোঝা যায় ফ্রিকশন পয়েন্টগুলো বোঝা যায়। ইমপ্যাথি ম্যাপিং, ব্যবহারকারীর সমস্যাগুলো গভীরভাবে বুঝে ডিজাইন করে। লক্ষ্য, পণ্যের ব্যবহার সহজ, দ্রুত এবং আনন্দদায়ক করা। সেকেন্ড হচ্ছে ওয়্যার ফ্রেমিং এবং প্রোটোটাইপিং, ব্যবহারকারীর প্রবাহ ম্যাপিং। প্রবাহ আমরা যেটাকে বলি ইউজার ফ্লো, এই ইউজার ফ্লো ব্যবহারকারী প্রবাহ হচ্ছে বাংলা। ম্যাপিং এবং কার্যকারিতা তাড়াতাড়ি পরীক্ষা করা যায় কিসের মাধ্যমে, ওয়্যার ফ্রেমিং এর মাধ্যমে। ওয়্যার ফ্রেমিং এর মাধ্যমে আমরা প্রথমত ক্লায়েন্ট যখন আমাদেরকে একটা ডিজাইন করতে দেয়, মানে তার অ্যাপ্লিকেশনটা, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশনটা ডিজাইন করার জন্য মনস্থির করে, তখন একটা ওই প্রজেক্টটার একটা প্রোডাক্টের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। এই প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা ক্লায়েন্ট সরাসরি দিয়ে দেয়, অথবা ক্লায়েন্ট যখন প্রোডাক্টটা ডেভেলপ করবে তখন কোনো একটা প্রতিষ্ঠানের সাথে, যে প্রতিষ্ঠানের সাথে অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, তাদের সাথে সে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা নিয়ে প্রজেক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা তৈরি করে। প্রজেক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা পাওয়ার পরে একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার যে কাজটা করে, আমাদের দেশে সাধারণত ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস, এই দুটো সেক্টরে একজন ডিজাইনারে রোল প্লে করে। কিছু আহ, বড় বড় প্রতিষ্ঠান আছে যারা ইউএক্স একজনে করে, ইউআইটা অন্য অন্য টিম করে।
তো প্রথমে ইউএক্সটা যদি আমরা পয়েন্টিং করি যে প্রজেক্ট ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা নিয়ে, তো তখন আমরা যে কাজটা করে থাকি সেটি হচ্ছে ক্লায়েন্টের এই বিজনেসে কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছে, আর এই প্রোডাক্ট বা সার্ভিসগুলো কোন শ্রেণীর ক্রেতাদের জন্য, এর ইউজার কারা, তাদেরকে ক্লাসিফিকেশন করা এবং তাদের অবস্থানগুলোকে আইডেন্টিফাই করা। দেন হচ্ছে তাদের তারা কি ধরনের কালার থিম চিন্তা ভাবনা করবে, এগুলো নিয়ে চিন্তাধারা করে একটা কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো আমরা লেআউটে প্রেজেন্ট করব, সেই কন্টেন্টের একটা আর্কিটেকচার, ইনফরমেশন আর্কিটেকচার ডেভেলপ করা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। তো ওয়্যার ফ্রেমিং এ আমরা প্রথমে ল্যান্ডিং পেজ, স্প্ল্যাশ পেজের পরে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে কি কি ইনফরমেশনটা রাখবো, কারণ এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনে বিজনেসের ওই কোম্পানির হাইলাইটেড ইনফরমেশনটা আমি প্রথমে নিয়ে আসছি কোথায়, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্ডেক্স। আমরা যখন কোনো একটা বুক রিড করতে যাই তখন আমরা ইন্ডেক্সটা দেখি যে এই বইয়ের ভিতরে কি কি আছে, সূচিপত্র যেটাকে বলে। তো এই ল্যান্ডিং পেজে মূলত আমাদের অ্যাপ্লিকেশনের যত ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বা প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড ফিচারগুলো আছে এবং কনজিউমারের জন্য কি ধরনের ফ্যাসিলিটি গুলো রয়েছে, সেগুলো মূলত আমরা ল্যান্ডিং পেজে নিয়ে আসি। কেন ল্যান্ডিং পেজে নিয়ে আসি? ইউজার তার প্রয়োজনগুলো যেন অনুধাবন করতে পারে যে এই অ্যাপ্লিকেশনটা যখন আমি জার্নি করব, আমার কোন কোন জিনিসগুলো দরকার হবে, এখানে কি কি ফ্যাসিলিটি গুলো আমি পাবো, কি ধরনের ফিচার আছে। তো ল্যান্ডিং পেজে আমরা সেটা স্কেচিং করি, স্কেচিং করে দেন হচ্ছে ল্যান্ডিং পেজ থেকে এই যে আমি ল্যান্ডিং পেজে 10টা কন্টেন্ট রাখলাম, এই 10টা কন্টেন্ট তো অ্যাট এ টাইম আমি পরের পেজে পাবো। কন্টেন্ট 1 নাম্বার যেটা, সেখানে আমি যখন হিট করছি, টাচ করছি, তখন আমাকে নতুন আরেকটা পেজে চলে যাচ্ছে। তো ওই পেজে ওই কন্টেন্টের ডিটেল ইনফরমেশন গুলো থাকছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম, লার্নিং প্ল্যাটফর্মের কথা যদি বলি, তো সেখানে আমরা কি করছি, সেখানে আমরা প্রথমে যাচ্ছি ল্যান্ডিং পেজে, হচ্ছে যে আমি ফ্রি কোর্স চাচ্ছি নাকি পেইড কোর্স চাচ্ছি। তাহলে ফ্রি কোর্সে যখন আমি ক্লিক করলাম তখন আমি ফ্রি কোর্সের একটা লিস্ট পেজে চলে গেলাম। ফ্রি কোর্সের একটা লিস্ট পেজে যাওয়ার পর সেখান থেকে আমি আবার ফিল্টারিং করলাম আমি ডিজাইন রিলেটেড কোর্স চাচ্ছি নাকি প্রোগ্রামিং রিলেটেড কোর্স চাচ্ছি নাকি মার্কেটিং রিলেটেড কোর্স কোর্স চাচ্ছি। তো সেখানে যখন আমি ফিল্টারিং করলাম, দেন আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। সেখানে আমার, হ্যাঁ, ডিজাইন রিলেটেড কি কি কোর্স রয়েছে, সেই কোর্সগুলোর মধ্যে আমি লিস্ট থেকে আমি এখন বাছাই করছি যে কোন কোর্সটা আমি দেখবো। তো এই যে একটা একটা পেজের পরে আরেকটা পেজে যে আমি যাচ্ছি, এই লেআউট গুলো যখন স্কেচিং করা হবে, পুরো অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা লেআউট আমাকে স্কেচিং করতে হবে। কেন? প্রত্যেকটা পেজে আমাকে কিন্তু গঠনমূলক ইনফরমেশন আমি প্রোভাইড করছি, কারণ ইউজার একটা ব্ল্যাঙ্ক পেজে তো যাবেন, তার এমন একটা পেজে সে যাচ্ছে যেখানে তার পরবর্তী কন্টেন্ট, ইম্পর্টেন্ট কন্টেন্ট সে খুঁজে পাবে। এই আশায় কিন্তু সে নতুন আরেকটা বাটন বা ইমেজ বা লিঙ্কে সে প্রেস করছে বা ক্লিক করছে, নতুন আরো কিছু ইনফরমেশন তার প্রয়োজন রয়েছে। তো যখন আমাদের এই ওয়্যারফ্রেম স্কেচিংটা শেষ হয় তখন এরপরে আমরা কি করি, এটাকে এই প্রোটোটাইপিংটা করি, যে আমার এই কন্টেন্টের পরে আমি এই পেজটা পাচ্ছি, এই পেজের এই কন্টেন্টের পরে এই পেজটা পাচ্ছি, আবার আমি ব্যাক করে আসার যে সুযোগ থাকছে সেগুলো আমি প্রোটোটাইপিং এ উল্লেখ করি। এই প্রোটোটাইপিংটা যখন আমি পেপারে এই প্রোটোটাইপিংটা করে ফেলি, তখন
আমার পুরো অ্যাপসের জার্নিটা সম্পূর্ণ হয়। এখন এই যে জার্নিটা সম্পূর্ণ হয়, আমরা যদি আমাদের আহ, নিজেদের জীবনের কোনো একটা টপিকস যদি এখানে নিয়ে আসি, যেমন ধরুন আমি এখন ঢাকা থেকে কক্সবাজার যাব। তো ঢাকা থেকে কক্সবাজার গিয়ে পৌঁছানোর পরে আমি কিন্তু পুরো জার্নির গল্পটা বলতে পারবো। এখন অনেক সময় এমন হয় না যে আমি ঢাকা থেকে কক্সবাজারে রওনা করলাম, মাঝখানে একটা অপ্রীতিকর প্রবলেমে পড়লাম। সেটা হতে পারে রাস্তা অনেক জ্যাম জ্যাম ছিল, তারপরে হতে পারে আহ এমন সময়, মানে এমন টাইমিংটাতে আমি আহ আমাদের বাস বিরতি দিল। ওই টাইমে টাইমিংটা ছিল একটা অড টাইম, যে সময়টা মানে ফ্রেশ খাবার সাধারণত থাকার কথা না। হ্যাঁ, যেমন আমি একটা রেস্টুরেন্টে, আমার বাসটা বিরতিতে দাঁড়ালো, ওই সময়টা ছিল রাত 3টা। ওই সময়টা আসলে রাত 3টায় তো রেস্টুরেন্ট রান্না করে না, রান্না করলো কখন? রাত 10টা 11টার দিকে, যে 12টার দিকে একটা টিপ আসবে ওই সময়। মানে অড টাইমে যখন আমরা যাই তখন কিন্তু আমরা প্রপার সার্ভিসটা পাই না। তো এটা আমি কখন অনুধাবন করলাম, যখন পুরো জার্নিটা আমি শেষ করলাম, তখন আমার কাছে ফিল হইলো যে না, আমি যদি আহ রাত 1টায় যদি 2টায় যদি আমি যাত্রাটা শুরু না করতাম, আমি যদি রাত 12টায় শুরু করতাম, তাহলে আমি বিরতিতে এসে পৌঁছাইতাম কখন? রাত 1টায়। তখন আমি টাটকা খাবার খেতে পারতাম। আবার ওই সময়টায় রাস্তায় একটু যানজটটা কম থাকতো। আমি যে সময়টা রওনা দিলাম এই সময়টা, তো তখন আমরা কি করি, একটু চিন্তা ভাবনা করি যে আমাদের জার্নিটা একটু ডিফারেন্ট হতো যদি আমরা এইভাবে শুরু করতাম। তো এই যে প্রোটোটাইপিংটা যখন আমরা করে ফেলি, তখন আমাদের ফিল হয় যে না, এখানে আমি থার্ড নাম্বার ট্যাবে, মানে থার্ড নাম্বার পেজে যে কন্টেন্টটা রাখলাম, এই কন্টেন্টটা অপেক্ষাকৃত 4 নাম্বার পেজের চেয়েও কম গুরুত্বপূর্ণ। তাহলে 4 নাম্বার পেজের কন্টেন্টটাকে আমি আগে নিয়ে আসবো। এই যে কন্টেন্টের রিঅ্যারেঞ্জ, কারণ আমাকে এখানে কন্টেন্ট প্রেজেন্টিং এর ক্ষেত্রে একটা ধারাবাহিকতা রাখতে হবে। সবচেয়ে ভালো, মানে সবচেয়ে নিডেড কন্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট কন্টেন্ট কোনটা, যেটা যে কন্টেন্টটা থেকে ইউজার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করবে। এবং সেকেন্ড স্টেপে গেল, সেকেন্ড স্টেপের পর আবার সেখান থেকে আমরা আরেকটা কন্টেন্টে যাচ্ছি। যেমন আমি যদি একটা ই কমার্স সাইটের উদাহরণ দিই, আমরা যখন একটা ডিটেলস পেজে চলে যাই, প্রোডাক্টের ডিটেলস পেজে চলে যাই, তো ওই পেজের নিচে কি চলে আসে? ওই পেজের নিচে চলে আসে আমাদের রিলেটেড প্রোডাক্ট, অথবা রিসেন্টলি আমি যে সকল প্রোডাক্ট ভিউ করেছি সেই প্রোডাক্টের একটা লিস্ট চলে আসে। অথবা এই প্রোডাক্টের কাস্টমারদের, অন্য যারা কাস্টমার ছিল তারা যে প্রোডাক্টটা পারচেস করছে তাদের রিভিউ কমেন্টসটা ওখানে চলে আসে। এটা কেন আসে? আমি প্রোডাক্টটা বাই করলাম না, চেক আউট করলাম না, আমি এখন স্ক্রল করে বের হয়ে আসবো, তখনই নিচে দেখা যায় এই ধরনের মেসেজগুলো, এই ইনফরমেশনগুলো কেন দিচ্ছে? ইউজারকে আবার সে নিয়ে যাচ্ছে রিলেটেড প্রোডাক্টে, অথবা রিসেন্টলি ইউ ভিজিট দিস প্রোডাক্ট, রিসেন্টলি তুমি এই প্রোডাক্টগুলো ভিজিট করেছো, তোমাকে আবার অ্যাপসের ভিতরে ঢুকায় ফেলবে। তো এই বিষয়গুলো আমরা প্রোটোটাইপিং এর সময় এই বিষয়গুলো বেশি ফিল করতে পারি, যে কোথায় কোন কন্টেন্ট গুলো বসানোটা আরেকটু ইফেক্টিভ হতো ইউজারের জন্য। এরপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। ব্যবহারকারীর প্রবাহ বা ইউজার ফ্লোতে পেজ লোডিং, দ্রুত লোডিং করা, ড্রপ অফ হ্রাস করা। ড্রপ অফ হ্রাসটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কন্টেন্ট লোডিং হতে গিয়ে টাইম ডিউরেশন এক্সিকিউট করে ফেলে।
মানে সার্ভার থেকে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যখন কন্টেন্ট লোডিং না হতে পারে তখন কিন্তু সার্ভার টাইম ডিউরেশনটা শেষ হয়ে যাওয়ার কারণে ড্রপ হয়ে যায়। এই ড্রপ অফটাকে হ্রাস করতে হবে এই পারফরমেন্স অপটিমাইজেশনের মাধ্যমে। এখানে আমি একটু বলি, এই পারফরমেন্স অপটিমাইজেশনে আমাদেরকে আমাদের ইউজারের যে অ্যাক্টিভিটিসটা সেটা আমি বলছি। আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন যখন অনলাইনে মার্কেটিং এর মাধ্যমে ইউজারের কাছে পৌঁছাই যে এই অ্যাপ্লিকেশনটা থেকে এই ধরনের সার্ভিস বা প্রোডাক্ট পারচেস করা যাবে অথবা এই ধরনের ফ্যাসিলিটি গুলো পাওয়া যাবে, তো একজন ইউজার সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখার পর অ্যাপ্লিকেশনটা তার আমার অ্যাপ্লিকেশনটা তার মোবাইলে ইনস্টল করলো। ইনস্টল করার পরে সে যদি এই অ্যাপ্লিকেশন থেকে তার কাঙ্ক্ষিত সেবাটুকু না পায় তাহলে কি আমার অ্যাপ্লিকেশনটা তার মোবাইলে ইনস্টল থাকবে না আনইনস্টল হয়ে যাবে? আমরা সবাই এখানে স্মার্টফোন ব্যবহারকারী, আমরা সবাই কি করি, সাথে সাথে আনইনস্টল করে ফেলি। কেন আনইনস্টল করে ফেলি? আমার আমার মোবাইলে যে পরিমাণের স্টোরেজ রয়েছে, আমাদের অবস্থান এমন হয় একজন ইউজারের যে আমি নতুন করে একটা ছবি বা ভিডিও আমার মোবাইলে ধারণ করতে গেলে পুরনো কোনো স্মৃতি আমাকে রিমুভ করে দিতে হয়। আমাদের মোবাইল ডিভাইসের কন্ডিশনটা থাকে এমন। জেনারেল ইউজারের, হাই এলিট শ্রেণীর ইউজারের হয়তোবা অনেক দামি মোবাইল ইউজ করে, তাদের ক্ষেত্রে বেশি স্টোরেজ থাকে, বাট ইন জেনারেল ইউজার যারা, তাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আরেকটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করে ফেলতে হয়। আমাদের কন্ডিশন থাকে এরকম। তো সেখানে আমি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম সেই অ্যাপ্লিকেশনটা যদি আমাকে কাঙ্ক্ষিত সার্ভিস না দেয় তাহলে আমি কখনোই সেই অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলে ধরে রাখবো না, ফেলে দেব। এখন দেখেন, একজন ওনার অনেক টাকা খরচ করে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলো, সেই অ্যাপ্লিকেশনটা মার্কেটিং করে ইউজারের মোবাইলে ইনস্টল করলো। ড্যাশবোর্ড থেকে ওনার দেখলো তার অ্যাপ্লিকেশনটা 1 লাখ ইনস্টল হলো, এরপরে কি হচ্ছে, ইউজার নাই, আনইনস্টল হয়ে গেল। বা 1 লাখ অ্যাপ্লিকেশন হিট করলো, বাট 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডের পর আবার কি করলো, বাউন্স করে বের হয়ে গেল। তো এটা কি হয়, একজন ইউজার পরবর্তীতে আবার সোশ্যাল মিডিয়াতে ওই অ্যাপ্লিকেশনের অ্যাডটা দেখতে পাওয়ার পরেও আর ইনস্টল করে না। হয়তো ততদিনে ওই অ্যাপ্লিকেশনটা ইউজার এক্সপিরিয়েন্সের দিক এবং ইউজার ইন্টারফেসের দিকে অনেক ডেভেলপ করেছে, ওয়ার্ল্ড ক্লাস ডেভেলপমেন্ট করেছে, তারপরে ইউজার সেটা ইনস্টল করছে না। কারণ সে তো জানে না এটা ডেভেলপমেন্ট সম্পর্কে, সে জানে এই অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করে প্রতারিত হয়েছি, মানে আমি আমার কাঙ্ক্ষিত প্রয়োজন মিট করতে পারিনি, এই অ্যাপ্লিকেশনটা দরকার নেই। অ্যাপ্লিকেশনটা যেই সার্ভিসটা প্রোভাইড করছে সেই ধরনের সার্ভিস কিন্তু অন্য অ্যাপ্লিকেশনও দিয়ে থাকে, সুতরাং সে তখন চলে যায় কাউন্টার কোনো অ্যাপ্লিকেশনের মাঝে। এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ডিজাইন করার সময় মিনিমালিজম এবং ক্লিন ইন্টারফেসটা লক্ষ্য করব। এই জায়গায় আহ, বেশি রং, শ্যাডো, গ্রেডিয়েন্ট নয়, বরং সিম্পল এবং ফোকাস শেড আউটলেট থাকতে হবে। কারণ আমার অ্যাপ্লিকেশনটা, আমরা যদি বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, স্ক্রিনটা খুবই ছোট একটা স্ক্রিন। আমরা একটা স্ক্রিনে কয়টা ইনফরমেশন দেখাইতে পারি, কয়টা প্রোডাক্টের ছবি দেখাইতে পারি? একটা প্রোডাক্টের সাথে রিলেটেড অনেক কথা থাকে, প্রোডাক্টের প্রাইস থাকে, প্রোডাক্টের প্রিভিয়াস প্রাইস থাকে, অফার প্রাইস থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাক্টের রেফারেন্সের আরো ছবি থাকে, তারপরে প্রোডাক্ট শেয়ারিং এর অপশন থাকে, অনেক ফিচার থাকে একটা ইনফরমেশনের সাথে। তো এত সকল ইনফরমেশনের মাঝে যদি আমরা
এই গ্রেডিয়েন্ট ব্যবহার করি, শ্যাডো ব্যবহার করি, মাল্টি কালার ব্যবহার করি, তখন কিন্তু ইউজারের চোখে একটা জ্বালা পোড়া হয়ে যায়। তো কেন আমরা মোবাইল ইউজ করছি? যদি আমি একজন ইউজার একটা অ্যাপ্লিকেশনে ঢুকলো, সেখান থেকে সে তার কাঙ্ক্ষিত একটা সার্ভিস পারচেস করবে, তার জন্য কিন্তু সে ওই অ্যাপ্লিকেশনে 30 মিনিটের মতো জার্নি করে, 20 মিনিটের মতো জার্নি করে। তো সে কিন্তু ইতিমধ্যে এই অ্যাপ্লিকেশনে ঢোকার আগ থেকেই মোবাইল ইউজ করছে। তো লং টাইম মোবাইল ইউজ করছে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে। আর আমার ডিজাইনের অবস্থান যদি অনেক বেশি ক্লামজি থাকে, কন্টেন্ট এত বেশি থাকে, কোনো হোয়াইট স্পেস থাকে না, তখন আমার চোখে কি হয়, একটা জ্বালা পোড়া তৈরি হয়। হোয়াইট স্পেস থাকবে, অল্প ইনফরমেশন থাকবে, তখন ওই ইনফরমেশন গুলো আমি রিড করছি, একজন ইউজার হিসেবে আমি রিড করছি, ওই ইনফরমেশনটা আমি বুঝে নিচ্ছি। উদাহরণস্বরূপ এখানে অ্যাপেলের অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, এআরবিএন এর কথা বলা হয়েছে, স্ট্রাইপের কথা বলা হয়েছে। এদের ইন্টারফেস গুলো একটু ভিজিট করবেন, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ইনফরমেশন আর্কিটেকচার, কন্টেন্ট এমনভাবে গঠন করা যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত খুঁজে পান। এখানে যখন আমি ল্যান্ডিং পেজ বা ওয়েলকাম পেজে আসলাম, তারপর থেকে আমি কোথায় যাব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব, লগ ইনে যাব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হলে সেখানে আমি কি পাচ্ছি, ইমেল পাচ্ছি, পাসওয়ার্ড পাচ্ছি, ওয়ান টাইম পাসওয়ার্ড পাচ্ছি, অথবা আমি কোনো অ্যাপসের মাধ্যমে আমি লগ ইন করে ফেলতে পারছি, গুগল, অ্যাপেল, সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপসের মাধ্যমে লগ ইন করে ফেলেন। হ্যাঁ, তো ইনফরমেশন এটা জাস্ট একটা ওয়েলকাম পেজ দিয়ে আমি বুঝালাম। আমি যদি এখানে ল্যান্ডিং পেজে আসি, আমি এখানে ল্যান্ডিং পেজে আসলাম, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের একটা ল্যান্ডিং পেজে আসলাম। তাহলে ল্যান্ডিং পেজে আমাকে স্পেসিফিক ভাবে থাকতে হবে যে আমি কি ধরনের অ্যাকাউন্টস চাচ্ছি। এখন অ্যাকাউন্ট সফটওয়্যারে ডেইলি খরচের একটা হিসাব থাকতে পারে, তারপরে হচ্ছে আমার ভেহিকেলের খরচগুলো একটা হিসাব থাকতে পারে, আমার ট্রান্সপোর্টের খরচের একটা হিসাব থাকতে পারে, আমার আহ, এ- বিভিন্ন এমপ্লয়ি থাকছে। যদি আমি একেবারে পার্সোনাল লাইফের কথা বলি, যে আমার আহ, গৃহ পরিচারিকা থাকছে, তার একটা খরচ আছে, আমার দুটো কিডস আছে, কিডসদের মানে মান্থলি ডেইলি একটা খরচ আছে। এইভাবে যদি আমি স্পেসিফিক মানে অ্যাকাউন্টসে যদি আমার প্রয়োজনীয়তাগুলো থাকে, তো ল্যান্ডিং পেজে ওইভাবে আমাকে ইনফরমেশনের আর্কিটেকচারটা সাজাইতে হবে। আদারওয়াইজ আমার ইউজার, সে যখন কাঙ্ক্ষিত সার্ভিস না পাবে, তখন সে কি করবে, আমার ওই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে ফেলবে। এখন আনইনস্টল করে ফেললো, এখানে আরেকটা জিনিস রয়েছে যে একজন ফ্রি ইউজার কি কি ইনফরমেশন পাচ্ছে, একজন পেইড ইউজার সে বাড়তি আর কি পাচ্ছে। এই যে ইনফরমেশন গুলো যে আমরা আহ, খুব পয়েন্টিং আকারে দিয়ে দিতে পারবো, তখন কি হবে, ইউজার তখন পেইড সার্ভিসটা, সাবস্ক্রিপশন সার্ভিসটা পারচেস করার জন্য সে কখন ইন্টারেস্ট ফিল করবে, যখন ফ্রি সার্ভিসগুলো সে খুব সহজে অপারেট করতে পারবে, তখন তার ট্রাস্ট হবে যে না, আমার যে অ্যাডভান্স লেভেলের যে সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো আমি পারচেস করলে আমি প্রপারলি অপারেট করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে রেসপন্সিভ এবং অ্যাডাপটিভ ডিজাইন। মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ সব ডিভাইসে সমানভাবে কাজ করে। মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ অনেক ক্ষেত্রে বেশি এখন স্ট্যান্ডার্ড। এই যে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ অনেক ক্ষেত্রে এখন স্ট্যান্ডার্ড, আমি গত কোরবানিদের কিছুদিন আগে
একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের একটা অ্যাড গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করলাম। এটা আমার একজন ক্লায়েন্টের, উনি ফ্রান্সে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ নিয়ে বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা ইনস্টিটিউট তৈরি করেছেন। তো আমি গুগল অ্যাডসেন্সে যে অ্যাড দিলাম, আমার যে যে বাজেটটা ছিল ওই বাজেটে গুগল 45,000 ইউজারকে অ্যাডটা শো করালো। তার মধ্যে কম্পিউটারে দেখলো 3 জন, ট্যাবলেটে দেখলো 21 জন না 22 জনের মতো, বাকি সব ইউজার হচ্ছে মোবাইলে দেখে। তো এখন দেখেন, আমরা যখন মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছিল না, তখন ইন্টারনেটের রিলেটেড সকল প্রয়োজনীয়তা কম্পিউটারের মাধ্যমে করতে। বাট বর্তমান সময় আমরা ইন্টারনেটের অ্যাক্টিভিটিস গুলো মোবাইলে সেরে ফেলি। ডেস্কটপে বা ল্যাপটপে যদি আমি কাজ করি, স্পেসিফিক কাজটাই করি। ল্যাপটপে বসে আর এখন আর ইন্টারনেট দেখার মতো মানসিক অবস্থান ইউজারের নেই, এটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা মোবাইল দেখি কখন? আমরা মোবাইল মানে ইন্টারনেট অ্যাজ ইউজুয়াল, মানে মোবাইল ভিজিট করা, ইন্টারনেটে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করা, যেটা আমাদের প্রফেশনাল ওয়ার্কের সাথে সম্পৃক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন ধরেন, আমরা একটা প্রোডাক্ট পারচেস করব, আমি একটা প্রোডাক্ট পারচেস করব বা একটা ফুড অর্ডার করব। তো আমি অফিস থেকে বাসায় ফিরছি, রিক্সায় ফিরছি বা সিএনজিতে ফিরছি। তো আমার বাসায় পৌঁছাতে হয়তো 20-30 মিনিট সময় লাগবে। তো আমি কি করছি, এর মাঝে ফুড ডেলিভারি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি এই খাবারের অর্ডারটা দিয়ে দিচ্ছি আমার হোম অ্যাড্রেসে। আমি কিন্তু অফিসের ডেস্কে বসে কম্পিউটারে এই কাজটা করিনি বা ল্যাপটপে এই কাজটা করি। আচ্ছা, আমরা আমি আমার অফিস শেষে, দিন শেষে যখন বাসায় ফিরছি, তখন আমি হাঁটতে হাঁটতে হোক অথবা কোনো ট্রান্সপোর্টে আমি বাসায় ফিরছি, তখন আমি আজকের দিনের খরচগুলো, এক্সপেন্সগুলো আমি আমার অ্যাকাউন্টসের যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে আমার ডিভাইসে, সেখানে আমি এন্ট্রি দিচ্ছি। তো এই জন্য মোবাইল ইউজার স্পেসিফিক কাজ ছাড়া, যে আমি এখন ডিজাইনের কাজ করব, আমি এখন প্রোগ্রামিং এর কাজ করব, তখন ছাড়া বাকি যে সকল অপারেটিং অ্যাক্সেস রয়েছে, সেগুলো আমরা সাধারণত এখন মোবাইলে সেরে ফেলি। তো এই যে আমরা মাল্টি ডিভাইসে ইন্টারনেটের যে ব্যবহারটা করি, এই মাল্টি ডিভাইসে ইন্টারনেটের ব্যবহারের জন্য আমরা রেসপন্সিভ ডিজাইন হলে খুব সহজে সেটা করা সম্ভব। কারণ আমি যে অ্যাপ্লিকেশনটাতে যাব, সেই অ্যাপ্লিকেশনটা যদি আমি মোবাইল দিয়ে ভিজিট করতে পারি, আমার ট্যাব দিয়ে ভিজিট করতে পারে, তাহলেই কিন্তু আমি ওই অ্যাপ্লিকেশনে যেই সার্ভিসটা আমি নিচ্ছি সেটা আমি রিসিভ করব। কারণ আমি ডিসিশন নিয়েছি যে আমি অফিস আওয়ারের বাহিরে যখন আউটডোরে থাকবো বা বাসায় ফিরবো বা বাসায় ফিরে আসবো, তখন মোবাইলে আমি এই সার্ভিসটা কাজ করব। হতে পারে সেটা একটা অনলাইন ট্রেনিং সেশন হতে পারে, যেটা আমি মোবাইলে শুধু লেসনগুলো শুনবো। তাহলে যদি ওই অ্যাপ্লিকেশনের রেসপন্সিভ না হয়, তাহলে তো ইউজার মোবাইলে সেটা শুনতে পারবে না। এছাড়া অ্যাডাপটিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা সরাসরি ডিভাইসের জন্য আলাদা ডিজাইন দেখছি, ডেস্কটপের জন্য আলাদা ডিজাইন দেখছি। ডিভাইসে এক ধরনের ডিজাইন, মানে মোবাইল ডিভাইসে এক ধরনের ডিজাইন, ট্যাবে এক ধরনের ডিজাইন, ডেস্কটপে এক ধরনের ডিজাইন, নোটবুকে এক ডিজাইন। কারণ ডিভাইস অনুযায়ী ডিজাইনের ইনফরমেশন বা ডিজাইনের লেআউটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও খুব ইম্পর্টেন্ট।
7 নম্বর হচ্ছে ইন্টারাকশন ও মাইক্রো অ্যানিমেশন। ইন্টারাকশন এবং ইন্টারফেস ডিজাইন। আমরা যখন ইন্টারফেস ডিজাইনটা করি তখন সেখানে যে বাটনটা ব্যবহার করলাম, যে ফর্ম ব্যবহার করলাম এবং মাইক্রো ইন্টারেকশন গুলো স্বজ্ঞাত বোধ করা, নিশ্চিত করা। স্বজ্ঞাত হচ্ছে একজন ইউজার নিজে নিজে ফিল করলো আমি যে কাজটা এই অ্যাপ্লিকেশনে মাত্র করলাম সেটা, সেই অ্যাকশনটা কনফার্ম হয়েছে। তো বাটনের মাঝে মাঝে আমার একটু অ্যানিমেশন, মাইক্রো অ্যানিমেশন অ্যাড করলাম। মাইক্রো অ্যানিমেশন অ্যাড করলাম কিরকম, যেমন ধরুন আমি একটা প্রোডাক্ট কি করলাম, উইশ লিস্ট করে রাখি। তো এই যে হার্ট সাইনটা রয়েছে, এটা কি আউটলাইন। যখন আমি টাচ করলাম তখন এটা কি হলো, ফিল হয়ে গেল, এবং টাচ করার সময় এই যে দুই পাশ দিয়ে হালকা রে বের হলো। এই যে ছোট্ট একটা মাইক্রো অ্যানিমেশন, এই মাইক্রো অ্যানিমেশনটা আমার ইউজারকে ফিল করালো তুমি যে অ্যাকশনটা করেছো সেটা এক্সিকিউট হয়েছে। তো দেখুন, আপনারা যারা এখানে জয়েন করেছেন সবাই ইউএক্স ইউআই ডিজাইনে ট্রেনিং করবেন, শিখবেন, এই প্রত্যাশা নিয়ে জয়েন করেছেন ইউএক্স ইউআই ডিজাইন সম্পর্কে জানার জন্য। অথবা হয়তোবা ডেভেলপমেন্টের কাজ করেন, ইউএক্স ইউআই ডিজাইনে আপনি কনভার্ট হবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কনভার্ট হবেন। এই এই লেভেলের মানুষজন এখানে জয়েন করেছে। বাট আপনি যে ডিজাইনটা করবেন, আপনি ডিজাইন করবেন কার জন্য? ওই যে পান দোকানদার বসে আছে, সে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে। চা দোকানদার, সে আপনার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে। তাকে আপনি ফিল করাতে হবে আপনি, ও যে অ্যাকশনটা ক্লিক করেছে সেখানে সেটা যে এক্সিকিউট করেছে সে যেন সেটা বুঝতে পারে। এই বুঝতে পারাটা, একজন ইউজার সেটা বুঝতে পারে, অ্যাকশনটা বুঝতে পারাটাই হচ্ছে স্বজ্ঞাত বোধ। এই বুঝতে পারাটা কিভাবে হবে? ছোট ছোট এই যে মাইক্রো ইন্টারঅ্যাকশন অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো হবে। অথবা আমি একটা কন্টেন্ট লিখলাম, তারপরে সাবমিট করলাম, তারপর আমাকে নোটিফাই করলো ইউর সাবমিশন কনফার্মেশন একটা দিল, এই সাবমিশন হলো, এই ধরনের একটা কনফার্মেশন দিল। তো উদাহরণস্বরূপ এখানে দেখানো হচ্ছে, বলা হয়েছে লোডিং আইকনের পরবর্তীতে ছোট ইলাস্ট্রেশন বা প্রোগ্রেস অ্যানিমেশন। যেমন ধরেন আমি একটা পেজে যাচ্ছি, সেটা ওই পেজে আসার সাথে সাথে যদি একটা লোডিং অ্যানিমেশন হয় তাহলে একজন ইউজার বুঝতে পারে যে না, আমি যে এখানে প্রেস করলাম, যে অ্যাকশনটা করলাম, আমার নতুন পেজের কন্টেন্ট এখানে লোড হচ্ছে। অথবা প্রোগ্রেস, ছোট্ট একটা লাইন হয় না, ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে পার্সেন্টেজ, এটাকে বলা হয় প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস অ্যানিমেশনটা থাকলো, তাহলে বুঝতে পারা যায়। ডার্ক মোড ও কাস্টমাইজেশন। বর্তমান সময়ে বর্তমান সময়ে একজন ব্যবহারকারী ডার্ক মোড অথবা ইন্টারফেসের ডার্ক মোড মোড অথবা কাস্টমাইজেশন খুব প্রয়োজন বোধ করে। ধরুন আপনারা যারা এখানে আছেন তারাই একটু বিবেচনা করেন, রাতের বেলা যখন আপনি মোবাইলটি ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তখন আপনি চলে যাচ্ছেন ডার্ক মোড। অথবা আপনি যখন মোবাইলে চার্জ কম থাকছে তখন আপনি ডার্ক মোডে চলে যাচ্ছেন। তারপর হচ্ছে আপনি থিম চেঞ্জ করছেন, মানে খুব দ্রুত আপনি থিম চেঞ্জ করছেন, এক ইন্টারফেস আপনার কাছে ভালো লাগছে না। তারপরে হচ্ছে ইউজারের দিক থেকে দেখেন, ডিভাইস ইউজার যদি ব্যবহারকারী হিসেবে কথা বলি, সেই ক্ষেত্রে ধরেন 8-10 বছরের বাচ্চা থেকে শুরু করে আহ, যতদিন পর্যন্ত শরীর সুস্থ থাকে, 60, 65, 70 বছর বৃদ্ধ পর্যন্ত ডিভাইস ব্যবহার করছে। এখন
একটা বয়সের পর 40, 45, 50 বছরের পর স্বাভাবিকভাবে একজন মানুষ চোখের দৃষ্টিতে একটু কম দেখে। তখন তার জন্য প্রয়োজন হয় ফন্ট সাইজটা একটু বড় করা। তারপরে হচ্ছে যে লেআউটটাকে একটু কাস্টমাইজেশন করা, ফন্ট সাইজটাকে বোল্ড করা বা কালার চেঞ্জ করে দেওয়া। এই জিনিসগুলো কাস্টমাইজেশন যখন ওই অ্যাপ্লিকেশনে থাকবে, ইউজারের ফ্যাসিলিটিটা, ইউজার ভালো ফ্যাসিলিটি পাবে, ইউজারের ওই এক্সপিরিয়েন্সটা বেটার এক্সপিরিয়েন্সে কনভার্ট হবে। তো এই হচ্ছে ডার্ক মোডের একটা বিষয় বললাম, অথবা কাস্টমাইজেশনেরও অনেক স্ক্রিন দেওয়া যেত, ছোট স্পেস তো এজন্য আর বেশি স্ক্রিন এখানে আনিনি। ডিজাইন সিস্টেম ও কনসিস্টেন্সি। ডিজাইন সিস্টেম আমরা ম্যাটেরিয়াল ডিজাইন, গুগল ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যান্ড্রয়েডের জন্য যদি হয়ে থাকে তাহলে আমরা গুগল ম্যাটেরিয়ালস ডিজাইন ফলো করব, অথবা আইওএস এর জন্য যদি হয়ে থাকে তাহলে অ্যাপেল হিউম্যান ইন্টারফেস গাইডলাইন ফলো করব। এই যে ডিজাইন সিস্টেম, এখানে আমি ফন্ট স্টাইলটা কি দিব, ফন্ট ফ্যামিলিটা কি দিব, আমার হেডার 1, H1-এ, হেডারে আমি ফন্টের সাইজটা কত রাখবো। এখন যখন আমি হেডার 1-এ ফন্টের সাইজটা অনেক বড় রাখি, তখন কিন্তু আমার স্ক্রিনে আমার টেক্সট সম্পূর্ণটা ধরে না, জায়গা হয় না। দেখবেন গুগল ম্যাটেরিয়ালসে যখন আপনি যাবেন, তখন বড় ফন্টে যখন যাচ্ছেন, তখন এই বড় ফন্টের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে, অ্যালফাবেটের মাঝখানে যে গ্যাপ থাকে, এই স্পেসিংটা কমিয়ে দেওয়া হয়। আবার যখন একটু ছোট ফন্টে চলে যাচ্ছেন, ছোট সাইজে চলে যাচ্ছেন, তখন রেগুলার থেকে সেমি বোল্ড বা বোল্ড, এই ধরনের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়। অথবা বেশি ছোট, একবারে ছোটটায় আবার কি করে, লেটার স্পেসিংটা দিয়ে দেওয়া হয়, যেন একটা লেটার আরেকটা লেটারের উপরে ওভারল্যাপিংটা না বোঝা যায়। অ্যাপেল হিউম্যান ইন্টারফেসের ক্ষেত্রে সেম জিনিসগুলো রয়েছে, যেমন কালার অথবা একটু শ্যাডো ব্যবহার করা। এই বিষয়গুলো যদি আমরা ডিজাইন সিস্টেমের ফলো করি, তাহলে কি হবে, আমার ইউজার দীর্ঘ সময় ধরে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবে। না হলে তার কাছে একটা বিরক্তি চলে আসবে, এবং কন্টেন্টের যে কনসিস্টেন্সিটা, হ্যাঁ, এই জিনিসটা ইউজারকে আরো বেশি অ্যাপ্লিকেশনটা বুঝতে সুবিধা করে, কারণ সে প্রথমে যে কন্টেন্ট মানে ইউআইটা ইউজ করেছে, ওই লুক অ্যান্ড ফিল, ওই ইনফোগ্রাফিটা যখন পরবর্তী পেজে যাচ্ছে, সে কিন্তু বুঝে ফেলতেছে যে এটাতে এই অ্যাকশনটা হয়ে যাবে। অ্যাক্সেসিবিলিটি বা ব্যবহারযোগ্যতা। আহ শাকির ভাই আছেন? জি ভাই বলেন। আমি অ্যাকচুয়ালি শাকির ভাই না, আপনি কোনো জিজ্ঞাসা করছেন আমাকে? তা- হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলছিলাম ওই, বলেছিলেন যে মাঝে একটু ব্রেকের জি কথা। জি জি হুম, জি জি জি। ওটা এখন নিতে পারেন যদি আপনি কথা বলতে চান আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যারকে আমাদের লার্নারদের উদ্দেশ্যে এই সুন্দর ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য ফর দ্য টাইম বিং। আমরা হচ্ছে আমাদের সেলস টিম থেকে পল্লব ভাই আছেন, তাকে একটু ফ্লোর দিতে চাচ্ছি। ভাই শুনতে পাচ্ছি নিশ্চয়ই? সো আই থিংক আমরা আমাদের বাকি পার্টটা কন্টিনিউ করতে পারি। পল্লব ভাই, আপনাকে ফ্লোর দিয়ে দেন। থ্যাংক ইউ ভাইকে, থ্যাংক ইউ জায়েদ ভাইকে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ অডিয়েন্সকে যে এত সুন্দর একটা ওয়েবিনার আপনারা অ্যাটেন্ড করার জন্য। তো ভাই এতক্ষণ যে ইউআই ইউএক্স নিয়ে আসলে যে রিলেটেড যে আসলে ভিডিও করছিল বা হলো আপনাদেরকে বলছিল, তো ওই রিলেটেডই আমাদের একটা পোস্ট লঞ্চ হয়েছে। অলরেডি আমাদের কোর্সটা শুরু হয়েছে, কয়েকটা ক্লাস হয়েছে।
তো আমাদের এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আছে হলো আমাদের সত্যম দাস ভাইয়া, যে যার হাত ধরে বাংলাদেশে প্রায় 40% স্টুডেন্ট কিন্তু ইউআইএক্স ডিজাইনার হিসেবে কাজ করছে বিভিন্ন জায়গাতে। এছাড়াও আছে আমাদের তন্ময় ভাইয়া, যিনি বর্তমানে গোজায়নে ইউআই ডিজাইনার হিসেবে কাজ করছে অনেকদিন যাবত। তো আমাদের এই ইউআইএক্স ব্যাচটা আমরা 6 মাসের স্টাডি প্ল্যান অনুসারে সাজিয়েছি, যেখানে আমরা একদম বেসিক ইউআই থেকে শুরু করব। আমরা একদম ফিগমার ইন ডেপথে সবকিছুই দেখাবো, এবং অ্যাডভান্স ইউএক্সটাও থাকতেছে। আমরা প্রায় 15টার মতো প্রজেক্ট করব, যেগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। এছাড়াও কোর্স শেষে আমাদের থাকতেছে জব প্লেসমেন্ট সাপোর্ট। আমাদের 130টা কোম্পানির সাথে আমরা হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। তো জবের ক্ষেত্রে আপনাদের অবশ্যই আমাদের ইন থেকে ডাইরেক্টলি হেল্প করা হবে। এছাড়া আমাদের জব গাইডলাইন 6টা ক্লাস হবে, এবং 6টা একজন ইউআইএক্স ডিজাইনার হিসেবে কিভাবে আসলে ইন্টারভিউগুলো ফেস করা যায়, সেই জন্য আমাদের 6টা জব ইন্টারভিউ, মক ইন্টারভিউ থাকতেছে। এছাড়াও আপনাদের যাতে করে আপনারা ফ্রিল্যান্স করতে পারেন, এই জন্য আমাদের আহ, আলী হোসেন ভাইয়ার দ্বারা আপনাদের 2টা ফ্রিল্যান্সিং গাইডলাইন ক্লাস হবে, যেখানে আপনারা ফাইবার আপওয়ার্কে কিভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয় ইউএক্স ডিজাইনার হিসেবে, বা ওইখান থেকে কিভাবে কাজ পাওয়া যায়, সেগুলো নিয়ে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করা হবে। তো আমাদের এই কোর্সটা অলরেডি শুরু হয়েছে। আর আপনারা যদি কেউ চান ভর্তি হওয়ার জন্য, তাহলে আমি হলো চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে রাখতেছি। আপনারা যারা ভর্তি হবেন, অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমাদের রেগুলার কোর্স প্রাইস 6,000 টাকা। তো আপনারা যদি কেউ ভর্তি হতে চান বা ডিসকাউন্ট সম্পর্কে জানতে চান, আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন। আমি হলো চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে রাখতেছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়াকে আবার, এবং সবাইকে আবারও ধন্যবাদ। ভাই আপনি কন্টিনিউ করতে পারেন, জায়েদ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ পল্লব ভাইকে আমাদের লার্নারদের উদ্দেশ্যে আমাদের ইউআইএস ক্যারিয়ার পাথের সম্পর্কে ব্রিফ দিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন স্যার আমরা বাকি পার্টটাতে চলে যেতে পারি। আমরা ওয়েবিনারে বাকি পার্টটা কন্টিনিউ করতে পারি। পল্লব ভাই আপনাকে ধন্যবাদ। স্যার আমরা শুরু করতে পারি। ধন্যবাদ পল্লব ভাইয়া। আচ্ছা, তো আমরা ফিরে আসি আমাদের। এখন হচ্ছে এরপর হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি। আমি যে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করছি সেখানে আমার যারা ইউজার তাদের ব্যবহারযোগ্যতার মান কতটুকু রয়েছে সেই বিষয়টা এখানে তুলে ধরতে, ডিজাইনে রাখতে হবে। দেখুন, প্রতিবন্ধী ব্যক্তি সহ সকলের জন্য ডিজাইন ব্যবহারযোগ্যতা করে তোলা। আমি আসলে এখানে এই প্রতিবন্ধী কথাটা উল্লেখ করি না। তো আমি যেটা দেখলাম আমাদের দেশে প্রতিবন্ধী কথাটা না বললে বুঝে না। আমরা একটু সবাইকে এটা সচেতন করব যে আমরা কখনো কেউ যদি ফিজিক্যালি কোনো একটা জায়গায় ডিসেবল থাকে তাকে প্রতিবন্ধী বলে ট্রিট করব না। আমরা এখানে বলবো স্পেশাল নিড, স্পেশাল নিডি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তাহলে ওই ব্যক্তিটার মনে আঘাত লাগবে না। যাই হোক, তো এই যে স্পেশাল নিডি যে লোকগুলো রয়েছে তাদেরও অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং তারাও কিন্তু আমার কাস্টমার, তারা কিন্তু আমার ইউজার। আমার অ্যাপ্লিকেশনে আমি একজন ওনার, আমি আমার অ্যাপ্লিকেশনে যে ধরনের প্রোডাক্ট সেল করছি বা সার্ভিস সেল করছি সেখানে আমার এই স্পেশাল নিডি ব্যক্তিগুলোরও চাহিদা রয়েছে। তো আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব, অ্যাপ্লিকেশনটা দিব, ডিজাইন করব, সেখানে হচ্ছে যে কালার নিয়ে একটু কালার প্লেট থাকতে হবে, যেন অ্যাপ্লিকেশনে সে কালার স্কিম চেঞ্জ করে ফেলতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্ক্রিন রিডার সাপোর্ট থাকতে হবে। স্ক্রিন রিডার সাপোর্ট হচ্ছে ফন্টের সাইজ বড় করা, ছোট করা। হ্যাঁ, এই বিষয়গুলো যেন থাকে। এতে ব্যবহার অন্তর্ভুক্ত থাকলে কি হবে, ব্যবহারকারী খুব সহজে ব্যবহার করতে পারবে। যেমন ধরেন, এই যে আমি ডান পাশে যেটা দেখালাম, আমার ফন্টের সাইজ ঠিক আছে, কিন্তু আমি কর্নারে কোনো একটা কি থাকলো, স্ক্রিন রিডার সাপোর্টার থাকলো, যেটা দিয়ে আমি ওখানে টাচ করলে আমার ফিঙ্গারটা যে জায়গায় রাখবো ওই জায়গাটা একটু বড় হয়ে যাবে, মানে ফন্ট গুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হলো, ওই যে স্পেশাল নিড, চোখে কম দেখছে, সে কিন্তু আমার ওইটা
রিড করতে পারলো। তো এই জন্য আমরা যে কাজটা করব, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনটা অনুসরণ করব। অবশ্যই ওয়েব কন্টেন্ট আপনারা যখন এই কোর্সে এনরোল করবেন, হ্যাঁ, আপনারা আপনাদের যে মেন্টর থাকবেন, মেন্টরকে বলবেন যে আমাদেরকে এই ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনটা একটু স্টাডি করিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে ডেটা চালিত পূর্ণ নকশা, ডেটা ড্রিভেন ইটারেশন। এটা হচ্ছে অ্যাপ লঞ্চ করার পরও নিয়মিত এভি টেস্টিং। কারণ দেখবেন আমরা যখন একটা অ্যাপস মোবাইলে রাখি, কিছুদিন পর সেটা কি হয়, আপডেট হয়। হ্যাঁ, এই আপডেটটা কি হয়? এই আপডেটটা হয় অ্যাপসটা প্রথমে পাবলিশড হওয়ার পরে ইউজার যখন ইউজ করলো তখন কি কি প্রবলেম ফেস করলো সেগুলো সলভ করবা। এরপরে হচ্ছে নতুন আর কি ফিচার নিয়ে আসা যায় সেগুলো অ্যাড করা। এগুলো হচ্ছে এভি টেস্টিং এর মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। অথবা যখন আমার মোবাইলের অপারেটিং সিস্টেমটা মানে আপডেট হচ্ছে, তখন আমাকে কি করতে হয়, এই অ্যাপ্লিকেশনটা আবার আপডেট করতে হবে। তো সেখানে আমার অ্যানালিস্টিক দিয়ে কি করতে হয়, ইউএক্সটাকে আরো বেশি উন্নত করতে হয়। ইউআই ও পার্সোনালাইজেশন, দেখেন, এআই ও পার্সোনালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ব্যবহারকারীর আচরণ অনুযায়ী কন্টেন্ট সাজানো। আমি আমার অ্যাপ্লিকেশনের মাঝে যদি এই কাজটা করে দেখেন, আমরা যখন নেটফ্লিক্স দেখি, ইউটিউব দেখি, বা ফেসবুকে যখন কোনো একটা স্পেসিফিক কন্টেন্ট যখন সার্চ করি, পরবর্তীতে সে ধরেন আমি যদি ইউটিউবে বা ফেসবুকে যদি আমি ওয়াজ দিয়ে সার্চ করি, বা ইসলামিক কোনো লেকচার দিয়ে সার্চ করি, ইসলামিক লেকচার এই কথাটা লিখে যখন সার্চ করি, তখন ফেসবুক বা গুগলের এআই কি করে, আমাকে ওই অনুযায়ী আমার যে মানে কন্টেন্ট সার্চিং করেছি ওই অনুযায়ী আমাকে কন্টেন্ট প্রোভাইড করে পরবর্তী ফিডে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে আমি যেই ধরনের ইউজার, আমাকে যদি আমার ব্যবহারকৃত অ্যাপস ওই রিলেটেড কন্টেন্ট প্রোভাইড করে, সেটাতে আমি বেশি ইন্টারেস্ট পাবো। এখন ধরেন আমি যদি এখানে আহ, একজন অ্যাডাল্ট পার্সনের কথা বলি, সে যদি দেখে তার ডিভাইসে সে যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছে সেখানে কিডসদের কন্টেন্ট বেশি আসতেছে, হ্যাঁ, তাহলে তার কাছে কিন্তু সেটা ভালো লাগবে না। আবার কিডস এর জন্য যদি সে যদি দেখে যে আমি ইউজ করতেছি আমার গেমিং ক্যারেক্টারিস্টিকে, গেমিং ক্যারেক্টারে কিছু আসতেছে না, বড়দের গল্প আসতেছে, তারপরে হচ্ছে বড়দের জন্য কন্টেন্ট যেগুলো আসতেছে সেই ধরনের। আবার পড়াশোনার যারা টিনেজার, হ্যাঁ, তাদের যদি এডুকেশন রিলেটেড কোনো সার্চিং থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই এআই পার্সোনালাইজেশন বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হয় ইউএক্স। ব্র্যান্ডিং ও স্টোরি টেলিং, শুধু ফাংশনালিটি নয়, ইউআই ইউএক্স এর মাধ্যমে ব্র্যান্ডের গল্প বলা। এই গল্প বলাটা কেমন, যেমন কালার, টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি, সব ব্র্যান্ড ইমেজেরই অংশ এইসব। তো আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করলাম, যেমন ধরেন আমরা যদি মোবাইল কোম্পানিগুলোর অ্যাপ্লিকেশনের কথা বলি, তাহলে দেখবেন যে তারা কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের আলাদা আলাদা কালার থিম রয়েছে। আর এই কালারের কারণে কিন্তু যিনি পড়াশোনা করতে জানে না, অক্ষর জ্ঞানহীন মানুষ, হ্যাঁ, সে কিন্তু ওই কালার দেখে আইডেন্টিফাই করে এটা কোন নেটওয়ার্কের মোবাইল, মানে কোম্পানি, কোন, মানে যেমন ধরেন আমাদের গ্রামীণ ফোনের একটা কালার রয়েছে,
বাংলা লিংকের একটা কালার রয়েছে, রবির একটা কালার রয়েছে, তো টেলিটকের একটা কালার রয়েছে। তো আবার গ্রামীণ ফোনে দেখবেন যে টাইপোগ্রাফিটা একটু ভিন্ন থাকছে। তারা কি করে, যেই ফন্টটা ব্যবহার করছে সেটা পারচেস মানে পেইড ফন্ট ব্যবহার করছে। তো আইকনোগ্রাফির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আইকনের একটা ধারাবাহিকতা থাকে। এই সামগ্রিক পদ্ধতি নিশ্চিত করে যে প্রতিটি ডিজিটাল টাচ পয়েন্ট গাইড, সমর্থন এবং রূপান্তর করার জন্যই তৈরি করা হয়েছে। আধুনিক ইউএক্স ইউআই ডিজাইন এখন প্রযুক্তি, মনোবিজ্ঞান, ব্যবসায়িক কৌশল ও ভিজুয়াল আর্টের মিশ্রণ। দেখেন, একটা সময় ওয়েব ডিজাইন যখন আমরা করতাম 2008-9 সালের কথা বলি, তো ওই সময় কিন্তু মানুষের সাইকোলজি নিয়ে চিন্তা করা হয়নি। তারপরে হচ্ছে ব্যবসায়িক কৌশল নিয়ে চিন্তা করা হয়নি, ভিজুয়াল আর্টের মিশ্রণ ছিল না। এগুলো না থাকার কারণ হচ্ছে একটা সময় ওয়েবসাইট ছিল শুধুমাত্র একটা কোম্পানিকে ইন্ট্রোডিউসিং করানো। ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সে ব্যবসায়িক কোনো অ্যাক্টিভিটিস করতো না। তার ইউজারের নিডস তেমন ছিল না। ইউজার যখন নিডস মনে করবে তখন সে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে তার তথ্য সংগ্রহ করে নেবে। ভিজুয়াল আর্টের কোনো মিশ্রণ ছিল না। কিন্তু প্রযুক্তির দুর্বার গতিতে অগ্রসর হওয়ার কারণে আমরা এখন প্রযুক্তির মাধ্যমে বিজনেসটাকে অপারেট করি। এখন দেখেন, আমরা যখন একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, সেখানে আমাকে চিন্তা করতে হয় ইউজারের সাইকোলজি নিয়ে, আমাকে চিন্তা করতে হয় প্রযুক্তি নিয়ে। কেন প্রযুক্তি নিয়ে চিন্তা করতে হয়? আমি যদি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো লার্নিং প্রোভাইড করি, তাহলে আমি আমার যারা ইউজার হবে, লার্নার হবে, তারা যে ডিভাইস ব্যবহার করবে সেই ডিভাইসটা কোন মানের হবে, আমাকে অ্যাপ্লিকেশনটা ওই মানের করেও তৈরি করতে হবে একটা ভার্সন। আমি শুধু হাই এন্ড ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে হবে না, লো ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। কারণ হাই এন্ড ডিভাইসের অপারেটিং সিস্টেমের ভার্সন একটা, লো এন্ড ডিভাইসের অপারেটিং সিস্টেমের ভার্সন একটা। তো আমি যখন এই বিষয়গুলো চিন্তা না করব, তখন আমি আমার ইউজার ধরতে পারবো না। যেমন ধরুন, লো এন্ড ডিভাইসের স্ক্রিনের সাইজ আর হাই এন্ড ডিভাইসের স্ক্রিনের সাইজ কিন্তু এক নয়। সেই ক্ষেত্রে হাই এন্ড ডিভাইসে যেই ইমেজটা আমি আপলোড করলাম, আমি একটা মানে হাই রেজলিউশনের একটা ইমেজ আপলোড করলাম, সেটা হাই এন্ড ডিভাইসেও শো করবে, আবার সেটাকে ক্রপ করে লো এন্ড ডিভাইসেও শো করতে হবে। আমি যদি ছোট ইমেজ আপলোড করি, তাহলে হাই এন্ড ডিভাইসে ওই ইমেজটাকে টেনে বড় করে ফেলবে, ইমেজটা ব্লার হয়ে যাবে, ফেটে যাবে। তো এই জন্য হচ্ছে যে প্রযুক্তির দিকটা আমাকে চিন্তা করতে হয় বর্তমান সময়। তারপরে হচ্ছে যে মনোবিজ্ঞান, সাইকোলজি চিন্তা করতে হয়। কেন? আমি যাদের জন্য এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটা ডেভেলপ করছি, যেই শ্রেণীর কাস্টমারকে নিয়ে ডেভেলপ করছি, ওই শ্রেণীর কাস্টমার কি ধরনের অ্যাপ্লিকেশন হলে ইজিলি অপারেট করতে পারবে। এর সাথে আমার থাকছে যে ব্যবসায়িক কৌশল, যে আমি আমার ইউজারদেরকে, আমার কনজিউমারদেরকে কিভাবে আমার অ্যাপ্লিকেশনের মাঝে ধরে রাখবো। এরপরে ভিজুয়াল আর্টের যে মিশ্রণ, আমার ডিজাইনের মাঝে যদি সেই লুক এন্ড ফিল যদি না থাকে, তাহলে কিন্তু আমার ইউজারের কাছে ইন্টারেকশনটা কমে যাচ্ছে। পণ্য যত বেশি ব্যবহারযোগ্য, ব্যক্তিগতকৃত এবং নান্দনিক হবে, তত বেশি ব্যবহারকারীর মন জয় করা যাবে। তাহলে এই সকল বিষয়
মিশ্রণ করে একটা ডিজিটাল পণ্য যত বেশি ব্যবহারযোগ্য হবে এবং ব্যক্তিগতকৃত মানে একজন ইউজার অ্যাপ্লিকেশনটাকে তার নিজের মনে করবে যে না এটা আমার লাগবেই। যেমন আমাদের ডিভাইসে কোনো অ্যাপ্লিকেশন থাকুক বা না থাকুক, ফেসবুক আছে, কারো কাছে ইনস্টাগ্রাম আছে, কারো কাছে লিঙ্কডইন আছে, যে আমার এটা লাগবেই। তো এই সকল বিষয়ে আমার ইউজারের কাছে ব্যবহারযোগ্যতা হয়ে উঠবে, ব্যক্তিগতকৃত হবে, নান্দনিক হবে এবং ব্যবহারকারীর মন জয় করবে। ইউএক্স ইউআই ডিজাইন একটি প্রগতিশীল ক্যারিয়ার। পরিশেষে যদি আমি বলতে চাই যে আমরা আসলে এখানে যারা জয়েন করেছে আমরা সবাই কিন্তু ইউএক্স ইউআই ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানা বা এই যে ডিজাইনের যে কৌশলগুলো এইগুলো বিস্তারিত জানার জন্যই কিন্তু কষ্ট করে দীর্ঘ সময় ধরে আমার এই বকবকানিটা শুনছেন নিজেদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য। তো সেই জন্য আমি বলতে চাই যে ইউএক্স ইউআই ডিজাইন একটি প্রগতিশীল ক্যারিয়ার মানে এটা বর্তমান সময় সবচেয়ে গতিময় দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? যেখানে দক্ষতা থাকলে ভালো বেতন ও সুযোগ পাওয়া সম্ভব, বিশেষ করে ফ্রিল্যান্সিং, রিমোট জব এবং স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে ইউএক্স ইউআই ডিজাইনারদের চাহিদা রয়েছে এবং ইনকামের দিক থেকেও এটি একটি দারুণ ক্ষেত্র। দেখেন, আমরা অনেক কাজে অভিজ্ঞ রয়েছে, আপনারা এখানে যারা আছেন তারাও হয়তো অনেকগুলো কাজে অভিজ্ঞতা আছে, দক্ষতা রয়েছে, কিন্তু সেই কাজগুলো আপনাকে কি করতে হয়? ফিজিক্যালি কোনো একটা লোকেশনে গিয়ে করে দিতে হয়। বাট ইউএক্স ইউআই ডিজাইনারদের এটা একটা ফ্যাসিলিটি রয়েছে, ফ্রিল্যান্সিং করতে পারে। যেমন ধরেন, আমি আজকের যে সেমিনারটা নিচ্ছি সেটা আমি আমার লোকেশনে বসে সেমিনারটা নিচ্ছি, আপনি আপনার লোকেশন থেকে, আমি সেমিনারটা প্রোভাইড করছি, আপনি আপনার লোকেশন থেকে সেমিনারটাকে রিসিভ করছেন। তো এখানে কিন্তু আমাদের দুই পক্ষেরই একটা নির্দিষ্ট বেনিফিট রয়েছে। তো এই রিলেটেড কাজগুলো, যেমন ইউএক্স ইউআই ডিজাইনারদের ক্ষেত্রে কি হচ্ছে, সে ফ্রিল্যান্সিং কাজ করে দিতে পারছে, রিমোট বেস কাজ করে দিতে পারছে, অথবা কোনো একটা নির্দিষ্ট লোকেশনে গিয়েও কাজ করে দিতে পারছে। এবং যেহেতু ইউএক্স ইউআই ডিজাইনারদের কাজটা একটু গবেষণাধর্মী, এটা যে কেউ কিন্তু করতে পারছে না, এখানে একটু প্রপার একটা নলেজ মানে অর্জন করে তারপরে কাজ করতে হয়। সুতরাং এই ফিল্ডে কিন্তু আহ, আম মানে সকল লেভেলের লোক কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, মানে সবাই, যেমন ধরেন গ্রাফিক্স এর কথা যদি বলি, হ্যাঁ, কি করে? ওই যে একটা ফ্রি ফিক থেকে বা মানে ফ্রি কোনো একটা ইমেজ নিয়ে আহ, ছোটখাটো করে একটা ডিজাইন করে দিয়ে দিল। কিন্তু ইউএক্স ইউআই ডিজাইনে কি হচ্ছে, একটা প্রোডাক্টের একেবারে স্প্ল্যাশ পেজ থেকে মানে প্রোডাক্টের লাস্ট পেজ পর্যন্ত দেখা যায় অনেকগুলো লেআউট হচ্ছে। আর এই লেআউটের একটা ধারাবাহিকতা রয়েছে, কন্টেন্ট সাজানোর একটা ধারাবাহিকতা রয়েছে, এবং ইউজারের নিয়ে গবেষণা করতে হয়, কন্টেন্ট নিয়ে গবেষণা করতে হয়, অনেক কিছুই কিছুক্ষণ আগে তো আলোচনা করলাম, শুনলেনই। তো এই জন্য এটা এই ইউএক্স ইউআই ডিজাইনারের চাহিদাটা অনেক উচ্চ পর্যায়ে রয়েছে এবং এদের স্যালারির রেঞ্জটাও অনেক বেশি থাকে। যেমন একজন বিগিনার ইউএক্স ইউআই ডিজাইনারের স্যালারি রেঞ্জ মিনিমাম 25 থেকে 30 হাজার, এটা হচ্ছে বাংলাদেশের কথা বলছি। মিড লেভেলের 40 থেকে 60 হাজারের মধ্যে থাকে। কারণ এখানে এই যে 40 থেকে 60 হাজারের যে রেঞ্জটা বললাম, এটা হচ্ছে যে আসলে আমাদের দেশে যে সকল কোম্পানি বিজনেস অপারেট করে, তো আমাদের তো হঠাৎ হঠাৎ কাজ থাকে না। তো সবকিছু মিলে হয় কি, একজন ইউজারকে, একজন ডিজাইনারকে ওই ইউএক্স এর সাথে আরো কিছু কাজ যদি জানা থাকে, সেক্ষেত্রে তাদের ডিমান্ডটা আরো বেশি থাকে। হ্যাঁ, তো যেমন ধরেন ডেভেলপমেন্টের কাজও যদি জানা থাকে, তখন ডিমান্ডটা আরো বেশি থাকে। এবং যারা সিনিয়র লেভেলে,
মানে একজন ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেসের কথা শুনে প্রজেক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করতে পারে, ইউএক্স মানে ওয়্যার ফ্রেমিং, প্রোটোটাইপিং, পরবর্তীতে ইউআই ডিজাইন, পুরো জার্নিটা শেষ করতে পারে, তাদের স্যালারি 80-র উপরে, সেটা 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু মিট করে। তো সেটা আপনাদের কর্মের মাঝে আপনারা অ্যাচিভ করবেন। কিন্তু আমি যদি স্টার্টিং এর কথা বলি যে আহ, একটা ছোট্ট একটা কোর্স কমপ্লিট করে একটা ছোট্ট একটা বিষয় কিছু নলেজ অর্জন করেই সরাসরি জবে চলে যাচ্ছেন, হ্যাঁ, 25-30 হাজার টাকা 40 হাজার টাকা, তাহলে এটা একজন বিগিনারের ক্যারিয়ার শুরু করার একটা সুবর্ণ সুযোগ এবং আহ কপালও বলবো এই ধরনের একটা। তো ধন্যবাদ আজকের সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই ইউএক্স ইউআই ডিজাইনের কোর্সে ভর্তি হয়ে আপনাদের ক্যারিয়ারটাকে তৈরি করে নেওয়ার। সেই সাথে ইন্টারেক্টিভ কেয়ার্সকেও ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য, কারণ স্কিল ডেভেলপমেন্ট করা এটা খুবই একটি পুণ্যের কাজ, ভালো মানের কাজ। কারণ এই যে একটা ফ্যাসিলিটি ইন্টারেক্টিভ কেয়ার্স তৈরি করেছে, এর মাধ্যমে কিছু লোক স্কিল অর্জন করে তার ক্যারিয়ার শুরু করতে পারলো, তার জীবনকে সাজাতে পারলো, সুন্দর একটা জীবন সে অতিবাহিত করলো। এটার যে সমন্বয় করে দিল ইন্টারেক্টিভ কেয়ার্স, হ্যাঁ, এটা অবশ্যই ইন্টারেক্টিভ কেয়ার্স এর জন্য অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। সো স্যার, আমরা ওয়েবিনারটা শেষ করে দিব, বাট তার আগে যদি আমাদের লার্নার যারা আছেন তাদের আমরা লাস্টে কিউএনএ সেশন করার কথা বলেছিলাম, কারো যদি কোনো প্রশ্ন ও থাকে শর্ট আচ্ছা, করে। কোনো প্রশ্ন হ্যাঁ থাকলে আমরা হ্যাঁ করতে পারেন। হ্যাঁ আমরা এটা করে হচ্ছে আজকে আমাদের ওয়েবিনারটা এখানে শেষ করব। বাট এগেইন হুম। ওয়ান্স এগেইন স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি আমাদের সাথে অলমোস্ট 1.5 ঘন্টা সময় ধরে আমাদের লার্নারদের উদ্দেশ্যে একটা ইনসাইটফুল ওয়েবিনার কন্ডাক্ট করলেন। তো অনেকের আমি চ্যাট বক্সে কোশ্চেন পেয়েছি যে রেকর্ডিংটার ব্যাপারে। সো আপনারা কাইন্ডলি, আমি টাইম টু টাইম একটা ফর্ম দিয়েছিলাম চ্যাট বক্সে, কাইন্ডলি ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন। এই ফর্মের মাধ্যমে আমরা যাদের রেসপন্স পাবো তাদেরকে আমাদের টিম থেকে পরবর্তীতে এই ওয়েবিনার রেকর্ডিংটা ফরওয়ার্ড করে দেওয়া হবে। পাশাপাশি এই আপনারা যা জানেন যে আমি এখানে একটা আরেকটা টেক্সট বক্স দিয়েছি, সেটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে। তো একটা কোশ্চেন যে, হ্যাঁ আপনারা কোশ্চেন চাইলে চ্যাট বক্সে করতে পারেন, কিংবা আমি হচ্ছে এখন আপনাদেরকে মাইক আনমিউট করারও অপশন দিচ্ছি, আপনারা মাইক আনমিউট করে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করতে পারেন উইথাউট এনি হেজিটেশন। জি, যাদের কোশ্চেন আছে তারা আপনারা কাইন্ডলি আমাদেরকে কোশ্চেনটা ড্রপ করেন, উই ক্যান সো দ্যাট উই ক্যান অ্যান্সার দোজ কোয়েরিজ। মেহেদি হাসান ভাই, আচ্ছা একজন কোশ্চেন করেছেন যে সিএসসি স্টুডেন্ট ইউআই ইউএক্স ডিজাইন শেখাটা কেমন হবে? স্যার যদি একটু অ্যান্সার করে দেবেন। একজন সিএসএস কম্পিউটার সায়েন্স সিএসসি কম্পিউটার স্টুডেন্ট, সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স। করেছেন উনি। জি। ইউএক্স ইউআই ডিজাইনটা তার ক্যারিয়ারের জন্য তো এটা হচ্ছে যে মানে 100-এর 100 বলবো, এর উপরে বলবো। কারণ হচ্ছে সিএসএস সিএসসি যিনি করছেন উনি কিন্তু কম্পিউটারের প্রোগ্রামিং এর সাথে পরিচিত। সুতরাং আপনি যদি ইউএক্স ইউআই ডিজাইনের কোর্স করে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা সবচেয়ে গুড ডিসিশন হবে। এবং আপনি সহজেই এই কোর্সটি শেখার জন্য যে মেধা আপনার, সেটা কিন্তু আপনার অলরেডি আছে আর কি। আপনার জন্য এটা খুব ভালো একটা ডিসিশন। ওকে, কি আমার থ্যাংক ইউ কোশ্চেনটা স্যার। করতে পারি? হ্যাঁ আমার কি শিওর জি শোনা জি, আপু। যাচ্ছে? জি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আপনাকে। জি, আমি জি না, মানে আপু আপনাদের বলেন। কোর্স, জি, আপনাদের কোর্সটা কিভাবে জয়েন করতে পারবো বা ওকে, অপরচুনিটিস কিভাবে হ্যাঁ আমি আছে? আমি আপনাকে ফার্স্ট অফ অল একটা ব্রিফ বলতে চাচ্ছি। একটু আগে আপনি যদি ওই সময় সেশনটাতে ছিলেন হয়তো খেয়াল করেছেন যে আমাদের সেলস জি টিম ছিল। থেকে পল্লব পল্লব ভাই ছিলেন। তো তিনি তার জি কন্ট্যাক্ট ইনফরমেশন পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে দিয়েছেন চ্যাট বক্সে, আমি আরেকবার দিলাম। সো
এই নাম্বারটাতে চাইলে আপনারা হচ্ছে বেসিক্যালি কমিউনিকেট করতে পারবেন থ্রু ফোন অথবা হোয়াটসঅ্যাপ। তো এইটার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের কোর্সের পারচেস যে প্রসেসটা সেটা করতে পারবেন। বাট এছাড়াও যদি আপনি জানতে চান যে কোর্সে কি কি আছে, সেটার জন্য আপনাকে আমি আরেকটা টেক্সট বক্স দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি আপনাদের কোর্সের ফি কত। আচ্ছা, পল্লব ভাই রেসপন্স করবেন, কাইন্ডলি আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের সেলস টিমের সকলেই হচ্ছে তাদের মাল্টিপল ক্ষেত্রে হয়তো একটু ব্যস্ত থাকতে হয়, সো আপনারা একটু ধৈর্য ধরবেন, তিনি রেসপন্স করবেন ডেফিনেটলি। কাইন্ডলি এটা মেনশন করবেন যখন তাকে আপনারা রিচ আউট করতেছেন যে আমি এই ওয়েবিনারে ছিলাম এবং আমি এই ওয়েবিনার থেকে আপনাদের এই কোর্সটা নিতে চেয়েছি, বা রিগার্ডিং এনিথিং আপনাদের অ্যাটলিস্ট যেন তারা পয়েন্ট অফ কন্ট্যাক্টে আপনাদেরকে বুঝতে পারে যে আপনারা কোন কোর্সের জন্য রিচ আউট করছেন। সো নাজিদা আপু, আপনি যেটা বলছিলেন, তো আপনি হচ্ছে তো মূলত তাদের, জি জি, তাদের থ্রুতেই করবেন। এবং এখানে আমি একটা লিংক দিয়েছি এই চ্যাট বক্সে, টেক্সট বক্সে আপনি দেখবেন যে আমাদের কোর্সের ক্যারিয়ার পাথের ওয়েবসাইট লিংকটা আছে। তো আপনি এটাতে চলে গেলে দেখতে পারবেন যে আমাদের কোর্সে কি কি থাকবে। পাশাপাশি আপনি একটা কোর্স আউটলাইনও দেখতে পাবেন, আমাদের ইনস্ট্রাক্টর কারা কারা আছে তাদেরও ডিটেলস জানতে পারবেন। কোন আমাদের লাইভ ক্লাস থাকার পাশাপাশি আমাদের প্রি রেকর্ডেড ভিডিও আছে। তো প্রি রেকর্ডেড ভিডিও গুলো হচ্ছে আপনারা মানে গো থ্রু করতে পারবেন অ্যাটলিস্ট, আউটলাইন ওয়াইজ আমাদের মডিউল বাই মডিউল সাজানো আছে। তো ওইটা করার পরে অ্যাটলিস্ট আপনি একটা ধারণা পাবেন যে আমাদের এখানে কি কি জিনিস আমরা রাখছি। তো আই থিঙ্ক আপনি কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। এভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অথবা থ্রু আওয়ার সেলস টিম আপনি দুইভাবে পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। জি ভাইয়া, আর মানে আজকে ওয়েবিনারটা জয়েনের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে? আমরা কি কোনো হ্যাঁ, আমাদের আমাদের হচ্ছে প্রতিটা কোর্সে কোনো না কোনো হচ্ছে ডিসকাউন্টের প্রোমো কোড অ্যাভেলেবেল থাকে। আপনি এই কোডটা এক্স্যাক্টলি কত পার্সেন্ট হবে সেটা জানার জন্য আপনাকে অ্যাকচুয়ালি আমাদের সেলস টিমের সাথে কমিউনিকেট করতে হবে আর কি। তারা আপনাকে আপডেটেড যে অ্যাভেলেবেল প্রোমো কোডটা আছে সেটা জানিয়ে দেবে। ঠিক আছে, হ্যালো। তো এটা আপনাকে করতে হবে। হ্যালো। আপু, আপনার কোনো জিজ্ঞাসা আছে? যদি না থাকে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। জি, আমি একটা চ্যাট বক্সে কোশ্চেন পেয়েছি আমি যে, জি আপু জি, বলেন। না আমার অ্যাকচুয়ালি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, মানে আমি পড়াশোনা করছি আর্কিটেকচার নিয়ে। সো এই মানে এই ব্যাকগ্রাউন্ড মানে এই ডিপার্টমেন্টে ইউএক্স আইএক্স এর মানে হোরাইজনটা বা অ্যাপ্লিকেশনটা আমি একটু জানতে চাচ্ছি আচ্ছা, বেসিক্যালি আপনি কি আর্কিটেকচার নিয়ে রকমের যেহেতু পড়াশোনা ব্যবহার হয়। করছেন, তো আপনি অ্যাকচুয়ালি ইউআই ইউএক্স ক্যারিয়ার পাথটা কোনো স্পেসিফিক সেক্টর ওয়াইজ আমরা এখানে চিন্তা না করলে বেটার হবে। অ্যাজ এটা হচ্ছে আমাদের এটা লেটস সে আপনি যদি বেসিক আপনার ডিজাইন সেন্স থাকে, আপনি যদি ক্যানভা থেকে মোটামুটি কাজ করে থাকেন, সো আপনি অ্যাটলিস্ট ফিগমাতে কাজ করতে পারবেন ডেফিনেটলি। কাইন্ডলি একটু অপেক্ষা করবেন, আমরা কোশ্চেন অ্যান্সারটা দ্রুত শেষ করে ফেলবো। তো আপনি আর্কিটেকচারের স্টুডেন্ট যেহেতু, সো অসুবিধা নেই। আপনি ট্রাই করবেন যে যদি এই সেক্টরে যদি আপনি অ্যাকচুয়ালি ক্যারিয়ার করতে চান, দেন আপনি এটা পার্সিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জি কোনো ভাইয়া, প্রবলেম হবে আমার না আশা করি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, আহ, আমি আপনার চ্যাট বক্সে কোশ্চেন একটা দেখেছি, তো আমি এটা জি অ্যান্সার জি জি, করছি। প্লিজ। জি, এখানে আপনি বলেছেন যে অ্যাজ উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ওয়েবসাইট, সো ইজ ইট লাইক যে এসইও লং টাইম পিরিয়ডের জন্য ওয়েবসাইটে র্যাঙ্ক করার কাজ করতে হয়, এখানে কি সেম ওয়েবসাইটে লং টাইম কাজ করে থাকতে হয় ইফ উই গেট এ পার্সোনাল ক্লায়েন্ট? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে এসইও কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস, এবং এসইওর সাথে আপনি ইউআই ইউএক্স এর এখানে আসলে মিল পাবেন না। এসইও তে আপনি অ্যাকচুয়ালি কিছু জিনিস কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং এর যে আমাদের কন্টেক্সট আছে, যেমন লিড জেনারেশন থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ। তো আমাদের ইউআই ইউএক্স এ এরকম কিছু নাই। ইউআই ইউএক্স এ আমাদের হচ্ছে ইন্টারফেসটা কিভাবে আমরা আরো বেটার করতে পারি। সো এখানে র্যাঙ্কিং এর কিছু নাই। বাট আপনি যদি হচ্ছে ক্লায়েন্ট, লেটস সে আপনার একজন ক্লায়েন্ট আছেন যিনি একটা পার্টিকুলার টাইপের ওয়েবসাইট অথবা একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনাকে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারফেসটা অ্যাকর্ডিং টু হিজ ওয়ে অফ চয়েস ওর থট প্রসেস আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। সো এটার ক্ষেত্রে এমন হতেই পারে যে আপনাকে একটু লম্বা সময় দিতে হবে, বাট র্যাঙ্কিং এর কোনো কাজ আসলে ইউআই ইউএক্স এ নাই। আপনি শুধু আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টটা ডিজাইন করা, এবং এই প্রোডাক্টটা যে ইউজ করবে, লেটস একটা ইউজার কি কতটা ভালোভাবে আপনি তাকে দিতে পারবেন, যেভাবে স্যার থ্রু আউট দ্যাট এই ওয়েবিনারে আপনাদেরকে অ্যাটলিস্ট তার যে এক্সপিরিয়েন্স আছে সেটা সম্পর্কে স্ট্র্যাটেজি শেয়ার করেছেন। তো আপনারা চাইলে ওই স্ট্র্যাটেজিস গুলো ফলো করতে পারবেন, এবং হোপফুলি ওইটার মাধ্যমে আপনাদের মানে ওয়েবসাইট র্যাঙ্ক করার বিষয়টা এখানে নেই। বাট আপনি আপনার ক্লায়েন্ট যেভাবে যে প্রোডাক্টটা চাচ্ছে বা আউটকামটা চাচ্ছে সেটা আপনি পুল অফ করতে পারবেন।
আই জি থিঙ্ক আমি আপনাকে অ্যান্সার করতে পেরেছি। আহ, জি জি ভাই, আমি 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 সম্পূর্ণ বুঝেছি। মানে বিষয়টা হচ্ছে জি যেমন আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেমন আমাদের এসইও যেটা, সেটা ওয়েবসাইটেই র্যাঙ্ক করার জন্য বিভিন্ন কিওয়ার্ডস, এটা আপনি বললেন, ঠিক আছে। জি জি তো জি এটা তো একটা সময়ের জন্য, যেমন কারোর সাথে কোনো একটা আই মিন একটা চুক্তি হয় যে না এতদিনের জন্য আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে, দেন হচ্ছে এটা কিছুদিন পরে হয়তো বা ডেডলাইন চলে আসে বা ক্লায়েন্টের সাথে ওই কাজটা শেষ হয়ে জি যায়। যেমন এইখানে তো তেমন একটা প্রোডাক্ট, যেমন আমাকে একজন কাজ দিল, যেমন লেটস সে আমার একটা পার্সোনাল ক্লায়েন্ট নিল, সে হচ্ছে ওয়েবসাইট বানাবে, আমি প্রোডাক্টটা বানিয়ে দিলাম, ঠিক আছে। তো জি এখন জি এখানে এখানে আমার এখানে কি এমন যে আমি একটা ডিজাইন করি ইউএক্স বা ওর যে পার্সোনাল যে মানে ওয়েবসাইটটা আমি ডিজাইন করে জি জাস্ট দিয়ে দিলাম, বা আমার কি এরপরে ওই ওয়েবসাইট থেকে আমার কাজ সম্পূর্ণ শেষ এমন কিছু, নাকি আমি এটা লং টার্মের না, জন্য আমি ওর সাথে এটা কাজ আমি করতে? আমি একটু জি বলছি। এটা স্যার যদি একটু অ্যান্সার করে দিতেন। জি আহ, এটা হচ্ছে যে আপনার কাজ এখানে শেষ হবে না, কারণ হচ্ছে আহ, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপডেট হচ্ছে, নতুন নতুন ফিচার আসতেছে। তো যখন যার ডিজাইনটা কমপ্লিট করে দিলেন, উনি যখন কিছুদিন পর আবার নতুন একটা সার্ভিস নিয়ে আসবে, নতুন একটা ফিচার অ্যাড করবে, হ্যাঁ, নতুন একটা অফার দিবে, তখন কিন্তু গ্রাফিক্যাল আবার কিছু ইন্টারফেসের দরকার হয়। তো তখন আবার সে আরো কিছু ইন্টারফেস আপনাকে দিয়ে ডিজাইন করাবে, বা এই যে আহ, একটা সার্ভিসের যে নতুন দুইটা ফিচার অ্যাড হলো, ওই ফিচারটা কিভাবে ইন্টারফেসে ভিজুয়ালাইজ হবে, সেই জিনিসের জন্য আবার আপনার কাছ থেকে জানতে চাবে। এক্স্যাক্টলি স্যার, আমি এটাই জানতে চেয়েছিলাম। থ্যাংক হ্যাঁ, ইউ সো মাচ ফর দ্য অ্যান্সার। থ্যাংক ইউ। ওকে, আই বিলিভ মেহেদি হাসান ভাই আপনি আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স এগেন। সো লাস্ট একটা কোশ্চেন যদি একজন করেছেন যে ডিসকাউন্ট কত পার্সেন্ট পাবেন, এটা অ্যাকচুয়ালি আমাদের আর্লি বার্ড একটা প্রোমো কোড থাকে যেটা 40%, আপ টু 40% আপনার ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও পার্টিকুলারলি যে কোনো কোর্সে 28% থেকে 40%-এর ইন বিটুইন আপনারা এই পার্সেন্টের ডিসকাউন্ট পাবেন আর কি। এটার জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি আমাদের সেলস টিমের সাথে কমিউনিকেট করতে হবে। এর পাশাপাশি আরেকজন কোশ্চেন করেছেন প্লিজ কিছু পোর্টফোলিও দেখাতেন ভালো হতো, লাইক আপওয়ার্ক বা ফাইবারে বা যেখানে কাজ করছেন। সো বেসিক্যালি ভাই আজকে আমাদের ওয়েবিনারটা পুরোপুরি ছিল স্ট্র্যাটেজিস নিয়ে। সো আজকে আমাদের স্যার যেই স্লাইড গুলো দেখিয়েছেন সেটাতে বেসিক্যালি আপনাদের যে ওভারঅল আপনারা কিভাবে অ্যাকচুয়ালি ইউআই ইউএক্স এর যে জার্নিটাকে আপনারা কিভাবে অ্যাকচুয়ালি দ্য ওয়ে ইউর ক্লায়েন্ট ওয়ান্টস দ্য ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার টু বি লাইক, সো আপনারা সেভাবে কিভাবে করবেন সেই স্ট্র্যাটেজিস গুলো শেয়ার। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি পোর্টফোলিও দেখানোর এন থেকে কোনো কিছু ছিল না, বাট স্যার আপনি যদি আপনার দিক থেকে কোনো কিছু যদি শেয়ার করার থাকে আপনি চাইলে শেয়ার করতে পারেন আমাদের লার্নারদের উদ্দেশ্যে। যদি পোর্টফোলিও রিলেটেড কোনো কাজের যদি আপনি স্যাম্পল দেখাতে চান। জায়েদ স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে আহ, পাচ্ছি। জি দেখে আমি স্যার একটু একজন লগ ইন কোশ্চেন। লগ ইন করে হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে করতে পারেন, অসুবিধা নেই। আদারওয়াইজ আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করবো আর কি। স্যার পোর্টফোলিওটা যদি একটু দেখায় দিতেন, তো এরপরে হচ্ছে আমরা আমাদের ওয়েবিনারটা আজকে এখানে র্যাপ আপ করবো। আই বিলিভ আর কারো কোনো কোশ্চেন নেই, বাট চ্যাট বক্স ওপেন আছে, আপনারা কোশ্চেন করতে পারেন, অসুবিধা নেই। তো আমার স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে।
আচ্ছা, মূলত এভাবে অ্যাপ্লিকেশন লেআউট গুলো ডিজাইন করতে হয়। তো ডিজাইন করার পরে আমরা যখন প্রোটোটাইপিংটা করি আসলে ক্লায়েন্টকে দেখানোর জন্য, প্রোটোটাইপিংটা করা হয় এই যে দেখেন, যে একটা আমার স্ক্রিনটা এখানে নোটবুকে আমি সেমিনারটা নিচ্ছি, তো যার কারণে অনেক ছোট, ছোট করে দেখানো হচ্ছে। তো এই যে ডিজাইন পার্ট থেকে যখন আমরা প্রোটোটাইপে চলে যাই তখন আমার এই স্প্ল্যাশ পেজ থেকে আমার কোথায় যাবে, হ্যাঁ স্প্ল্যাশ পেজ থেকে আমার কোথায় যাবে, সেখান থেকে আবার দেখেন কোন পেজে যাচ্ছে, এখান থেকে লগ ইন পেজে আসতেছে, লগ ইন পেজে থেকে আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা প্লে করে দেখতে পারি। মানে অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করার আগেই কিন্তু ফাইনাল প্রোডাক্টটা কেমন হবে সেটা আমরা ডিভাইসের মাধ্যমে দেখতে পারি। যেমন এখান থেকে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে আরেকটা পেজে ক্লিক করলাম, এখান থেকে আমার ফ্রি কোর্স লাগবে নাকি আমার পেইড কোর্স লাগবে, হ্যাঁ এখান থেকে গেলাম, নেক্সট এখানে গেলাম, নেক্সট ডিটেলস পেজে চলে গেলাম, ডিটেল পেজ এখানে আবার স্ক্রলিং করা যাচ্ছে। হ্যাঁ, মানে ফিগমাতে যে কি পরিমাণের ইন্টারেকশন রয়েছে এটা কল্পনা করা যায় না। তো আমাদের আসলে কোর্সগুলো খুব শর্ট ডিউরেশনে করার প্রয়োজন হয়, তো ফিনান্সিয়াল সকল কিছু মিলেমিশে। তো দেখা যাচ্ছে যে স্টার্টিংটা হয়ে গেলে পরবর্তীতে আপনি নিজেই কিন্তু এই ইন্টারেকশন গুলোর সাথে ইন্ট্রোডিউসিং হয়ে যেতে পারবেন এবং কিভাবে তৈরি করতে হবে। যেমন এখানে আমাদেরকে কম্পোনেন্ট তৈরি করে রাখতে হয়, এই যে কম্পোনেন্ট তৈরি করে রাখতে হয়, এই কম্পোনেন্ট গুলো পরবর্তীতে আপনি অন্য অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন। সুতরাং ফিগমাতে হচ্ছে যে ডিজাইন সিস্টেম রেডি করার পরে আপনার পরবর্তী অ্যাপ্লিকেশনে কাজ করাটা খুব ইজি হয়ে যায়, কারণ ওই কম্পোনেন্ট গুলো আপনি ওখানে ইউজ করতে পারতেছেন, টাইপোগ্রাফি স্টাইল ইউজ করতে পারতেছেন, কালার স্টাইল ইউজ করতে পারতেছেন, আইকনোগ্রাফি ইউজ করতে পারতেছেন। হ্যাঁ, তো অনেক কিছুই মানে 2-3টা প্রজেক্ট করার পরে অনেক কিছু সহজ হয়ে যায় আর কি। তো আসলে বিস্তারিত দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আর কি একটা অ্যাপ্লিকেশন বোঝানো, কারণ এখানে আমি ইউআইটা দেখিয়েছিলাম, এখন ইউআইটা আমার যে লো ফেডালিটির ইউএক্স ডিজাইন করা হয়েছে সেখান থেকে হাই ফেডালিটির ইউএক্স ডিজাইন করা হয়েছে, সেখান থেকে ইউআই করা হয়েছে, তারপরে প্রোটোটাইপিং করা হয়েছে, অনেক লম্বা একটা জার্নি আর কি। আশা করি আইডিয়াটা পেয়েছেন। জি, আই থিঙ্ক যিনি কোশ্চেন করেছিলেন তিনি বুঝতে পেরেছেন যে আমাদের অ্যাকচুয়ালি ফিগমার যে বিষয়টা, ফিগমার মাধ্যমে আমাদের একটা সিকোয়েন্স ফলো করে আপনি ইউআই ইউএক্স ডিজাইনটা অ্যাকচুয়ালি আরো ভালো করে করতে পারবেন। সো আই থিঙ্ক আমরা ওয়েবিনারটা আজকে এখানে শেষ করে দিতে পারি। যারা জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে কাইন্ডলি যারা জয়েন করেছেন একটু ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং আপনাদেরকে আমাদের টিম থেকে রেকর্ডিংটা প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করছি। জায়েদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। ধন্যবাদ, আপনাকেও জি, ধন্যবাদ, এর সাথে সবাইকে ধন্যবাদ যারা জয়েন জি, করেছেন। তো আমি থ্যাংক তাহলে ইউ লিভ স্যার। নিচ্ছি, আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। সো যারা আজকে ছিলেন আপনারা যদি আমাদের এর পরবর্তীতে, আমাদের আজকে তো মূলত স্ট্র্যাটেজি নিয়ে হয়েছিল ওয়েবিনারটা, তো সামনে আমাদের লেটস সে আমাদের আরো অনেক ওয়েবিনার আসবে। আপনারা আমাদের ফেসবুকে ইভেন্ট পেজ যদি ফলো করেন, পাশাপাশি আমাদের একটা লার্নিং সেন্টার আছে, অনেকে হয়তো জানেন। তো ধানমন্ডিতে আমাদের অফলাইন সেন্ট্রিক প্রোগ্রামগুলো মূলত ধানমন্ডির ধানমন্ডি 2-এ আমাদের যে অফলাইন লার্নিং সেন্টারটা আছে সেখানে হয়। আপনারা আমাদের অফলাইন ওয়ার্কশপগুলোতে জয়েন করতে পারবেন, পাশাপাশি আপনি যদি আমাদের অনলাইন প্রোগ্রামগুলোতে জয়েন করতে চান, জাস্ট লাইক দিস ওয়েবিনার, আমাদের সামনে আরো অনেকগুলো ওয়েবিনার হবে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, ডেফিনেটলি ইটস অলওয়েজ ওপেন ফর ইউ অল, অ্যান্ড হোপফুলি আপনাদের সাথে আবারও কোনো একটা ওয়েবিনারে দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের ক্যারিয়ারের জন্য অসংখ্য শুভকামনা থাকবে অবশ্যই। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করতে পারবেন, অ্যান্ড সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।